আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই শুনতে পাচ্ছেন কিনা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আচ্ছা, আমি ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, আজকে আমরা শুরু করবো হচ্ছে চতুর্ভুজ। চতুর্ভুজ, অনেকে বলবেন যে ভাই ত্রিভুজের তো একটা ক্লাস বাকি আছে। ত্রিভুজের বাকি আছে, ত্রিভুজের সর্বসমতা। হ্যাঁ, খুবই লেস ইম্পর্টেন্ট একটা টপিক, থিওরিটিক্যাল আলোচনা। আমি ওটা করে দিব। হ্যাঁ, এই চতুর্ভুজ আলোচনার মধ্যেই একদিন নিয়ে দিব, সমস্যা নাই। 40 মিনিট থেকে 45 মিনিটের ক্লাস আছে স্যার। হ্যাঁ, আচ্ছা দেখেন, আজকে আমরা পড়বো হচ্ছে চতুর্ভুজ। এই চতুর্ভুজের মধ্যে আমি একটু বলে দিচ্ছি, চতুর্ভুজের মধ্যে মোট 5টা চতুর্ভুজ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। হ্যাঁ, পরীক্ষায় প্রশ্ন আসে বর্গ থেকে, পরীক্ষায় প্রশ্ন আসে রম্বস থেকে, ওকে, পরীক্ষায় প্রশ্ন আসে আয়তক্ষেত্র থেকে, আয়তক্ষেত্র, পরীক্ষায় প্রশ্ন আসে সামান্তরিক থেকে, পরীক্ষায় প্রশ্ন আসে ট্রাপিজিয়াম থেকে। আমরা যত ধরনের চতুর্ভুজ দেখি তার মধ্যে এই পাঁচ রকমের চতুর্ভুজের কি নির্দিষ্টভাবে সংজ্ঞায়িত করা যায় বাহুর সাহায্যে বা কোণের সাহায্যে। এই 5টা চতুর্ভুজকে আমরা কি করতে পারি? সংজ্ঞায়িত করতে পারি। ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, এখন দেখেন, এই 5টা চতুর্ভুজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুই জায়গা, বর্গ এবং রম্বস। এই বর্গ এবং রম্বস থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসছে। সবগুলো ইম্পর্টেন্ট, তার মধ্যে এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। আর ট্রাপিজিয়াম আমাদের পড়ানো হয়ে গেছে। হ্যাঁ, অলরেডি আমরা ট্রাপিজিয়াম পড়ায় ফেলছি। আজকে আমাদের পড়ালেখার বিষয়বস্তু হচ্ছে রম্বস। চতুর্ভুজের মধ্যে রম্বস নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, রম্বস পড়াবো, বর্গ পড়াবো, আয়ত পড়াবো, সামান্তরিক পড়াবো। এগুলো পড়ানোর পরে এই চতুর্ভুজগুলোর মধ্যে কোনটার সাথে কোনটার মিল আছে, সাদৃশ্য আছে, বৈসাদৃশ্য আছে, সেগুলোও পড়াই দিব আস্তে আস্তে। একদিনে কিন্তু সব পড়ানো সম্ভব না, কারণ এই চতুর্ভুজের উপর আমাদের মিনিমাম ক্লাস লাগবে হচ্ছে অন্তত 10টা ক্লাস লাগবে চতুর্ভুজের উপর। ঠিক আছে? আর চতুর্ভুজ শেষ হলে, বৃত্ত শেষ হলে আমাদের জ্যামিতি শেষ। ওকে, আচ্ছা, এখন আমি রম্বস নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। ঠিক আছে? দেখেন, আমি চলে যাচ্ছি সরাসরি রম্বসে। আচ্ছা, রম্বস এক ধরনের চতুর্ভুজ। সবাই একটু তাকাবেন প্লিজ। রম্বস একটা চতুর্ভুজ। এখন মানে মানে চতুর্ভুজের কি বৈশিষ্ট্য হলে সেটাকে আমরা রম্বস বলি? চতুর্ভুজের তো 4 বাহু, তাই না? যে চতুর্ভুজের 4টি বাহু সমান কিন্তু কোনো কোণ সমকোণ নয়। আচ্ছা, যে চতুর্ভুজের 4টি বাহু সমান, হ্যাঁ, যে চতুর্ভুজের 4টি বাহু সমান, কিন্তু কোন কোণ সমকোণ নয়, তাকে রম্বস বলে। আচ্ছা, রম্বসের জন্য আরেকটা পয়েন্ট আপনি একটু ডিনোট করে নেবেন, সেটা হচ্ছে রম্বসের বিপরীত বাহুদ্বয় সমান্তরাল। ঠিক আছে? রম্বসের বিপরীত বাহুদ্বয় সমান্তরাল। রম্বসের বিপরীত বাহুদ্বয় সমান্তরাল। সমান্তরাল এবং সমান তো হবেই, কারণ সমান হবে, সমান্তরাল হবে। কারণ যে চতুর্ভুজের 4টি বাহুই সমান, মানে প্রত্যেকটা বাহু সমান কিন্তু কোন কোণ সমকোণ নয়, তাহলে প্রশ্ন হচ্ছে আঁকাবো কেমনে? এই দেখেন, এই যে এখানেও 4টা বাহু সমান। এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য এ, 4 বাহু সমান, কিন্তু এই কোণগুলো 90 ডিগ্রি, মানে সমকোণ। তাহলে এটা রম্বস না, এটা হচ্ছে বর্গ। এই বর্গ আর রম্বসের মধ্যে মিল আছে কিন্তু। হ্যাঁ, বর্গেরও 4 বাহু সমান, রম্বসেরও 4 বাহু সমান, কিন্তু বর্গের আবার এই 4 কোণ 4টাই 90 ডিগ্রি, মানে সমকোণ। কিন্তু রম্বসের এই কোণগুলো সমকোণ নয়, মানে 90 ডিগ্রি ব্যতীত অন্য কিছু। তাহলে রম্বসের চিত্রটা একটু বাঁকা হবে, বুঝছেন? এই যে
চার বাহুই সমান হবে। এখানে আমাদের ওই চিত্র আছে অবশ্য, রম্বস চিত্রটা, এই যে আমাদের এই যে রম্বস, এই যে রম্বস। এখন আমি যদি এখানে চিত্র আঁকাই তাহলে রম্বস হয়ে যাবে। আচ্ছা, এই যে যদিও কালারটা দেখেন, আচ্ছা এই যে দেখেন, এটা হচ্ছে রম্বস। এই যে চার বাহু সমান, হ্যাঁ চার বাহু সমান। যদিও আর একটু না, এটা ব্যবহার করতে গেলে আমার আরো সমস্যা হচ্ছে। আমি এমনিতে একাই, হ্যাঁ এমনিতে একাই দিচ্ছি। ওকে, চার বাহু কি হবে? সমান হবে। তাহলে একটু বাঁকা করে আঁকাতে হবে। এই যে দেখেন, এইটারও কিন্তু চার বাহু সমান। দেখেন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম। এই বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এই বাহুর দৈর্ঘ্য এ হবে, এই বাহুর দৈর্ঘ্য এ হবে, এই বাহুর দৈর্ঘ্য এ হবে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। কিন্তু কোন কোন সমকোণ না, দেখেন এই কোণটা কিন্তু 90 ডিগ্রি না, আবার এই কোণটাও কিন্তু 90 ডিগ্রি না, এই কোণটাও 90 ডিগ্রি না, এই কোণটাও 90 ডিগ্রি না। তাহলে এইটা হচ্ছে রম্বস। তাহলে রম্বস আর বর্গের মধ্যে পার্থক্য হচ্ছে একটাই, বর্গেরও চার বাহু সমান, রম্বসেরও চার বাহু সমান। কিন্তু বর্গের প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি আর এর কোণগুলো 90 ডিগ্রি না, এটাই পার্থক্য। এটা হচ্ছে বর্গ এবং রম্বসের মধ্যে পার্থক্য। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে রম্বস থেকে আমি কিছু থিওরি লিখে দিব, আপনারা একটু লিখে নেবেন, ঠিক আছে? তারপর রম্বস থেকে কি কি ধরনের গাণিতিক সমস্যা পরীক্ষাতে আসছে আমরা সেগুলোও আলোচনা করব, ঠিক আছে? দেখেন একটা পেজ নিই আমরা। আচ্ছা, তো প্রথমে আমি রম্বস থেকে প্রথমে 8টা পয়েন্ট লিখে দিচ্ছি আপনাদেরকে। 8টা পয়েন্ট। নাম্বার 1, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে রম্বসের চার বাহু সমান। রম্বসের বৈশিষ্ট্য, হ্যাঁ রম্বসের বৈশিষ্ট্য আপনি উপরে লিখবেন। রম্বসের বৈশিষ্ট্য মানে কি কি বৈশিষ্ট্য আছে? রম্বসের চার বাহু কি সমান, এটা একটা বৈশিষ্ট্য, চারটা বাহু সমান। 2 নাম্বার পয়েন্ট কি? 2 নাম্বার পয়েন্ট হচ্ছে বিপরীত বাহুদ্বয় সমান্তরাল। বিপরীত বাহুদ্বয় সমান্তরাল। দেখেন মানে কি? এই যে বিপরীত বাহুদ্বয় সমান্তরাল মানে হচ্ছে এই যে এই বাহু আর এই বাহু সমান্তরাল। দেখেন এটা প্যারালাল। আবার এই বাহু আর এই বাহু সমান্তরাল, এই জন্য বলা হচ্ছে বিপরীত বাহুদ্বয়, মানে এই দুই বাহু সমান্তরাল আবার এই দুই বাহু সমান্তরাল, ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে বিপরীত বাহুদ্বয় সমান্তরাল। 3 নাম্বার, কোন কোন সমকোণ নয়। কোন কোন সমকোণ নয়। সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি নয়। কোন কোন সমকোণ নয়, ঠিক আছে? 4 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট, কর্ণদ্বয় সমান নয়। কর্ণদ্বয়, রম্বসের কর্ণদ্বয় সমান হবে না। কর্ণদ্বয় সমান নয় মানে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কি হবে? আলাদা হবে। সবাই একটু মনোযোগ দিয়ে থিওরি যদি বোঝেন তাহলে অঙ্কগুলো দেখবেন কত সহজ। একটু মনোযোগ দিয়ে থিওরি বুঝতে হবে কিছুক্ষণ, ঠিক আছে? আচ্ছা, কর্ণদ্বয় সমান নয়, এই যে কর্ণ কাকে বলে? আচ্ছা একটু তাকান। ধরেন এটা একটা রম্বস, এটা একটা রম্বস, এই রম্বসের নাম হচ্ছে এবিসিডি। এবিসিডি রম্বসের বাহু 4টা, রম্বসের কৌণিক বিন্দু 4টা। এই যে এটা একটা কৌণিক বিন্দু, এই কোণাগুলোকে বলে কৌণিক বিন্দু। এটা একটা কৌণিক বিন্দু, এটা একটা কৌণিক বিন্দু, এটা একটা কৌণিক বিন্দু। এখন কোন চতুর্ভুজের 2 বিপরীত কৌণিক বিন্দু যুক্ত করলে যে সরল রেখা পাওয়া যায় তাকে বলে ওই চতুর্ভুজের কর্ণ। তাহলে 2 বিপরীত কৌণিক বিন্দু, তার মানে এই কৌণিক বিন্দুর সাথে এই কৌণিক বিন্দু যদি সংযোগ করি তাহলে এই যে সরল রেখা পাইলাম এটাকে বলা হচ্ছে কর্ণ। 2 কোণা যোগ করলে, বিপরীত 2 কোণা যোগ করলে, আর এই কোণার সাথে এই বিপরীত কোণা যোগ করলে যেটা পেলাম সেটাও একটা কর্ণ। মানে 2 বিপরীত কৌণিক বিন্দু যুক্ত করলে যে সরল রেখা পাওয়া যায়, রেখাংশ পাওয়া যায়, সেটাকে বলা হচ্ছে কর্ণ। ওকে, আচ্ছা এই কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হবে না। মানে দেখেন একটা দেখেই বোঝা যাচ্ছে যে একটা দৈর্ঘ্য বড় হবে, এই যে একটা দৈর্ঘ্য বড় হবে, একটা দৈর্ঘ্য কি ছোট হবে। এই কর্ণগুলোকে ডি দ্বারা প্রকাশ করে। ডি তে ডায়াগোনাল, ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ। তাহলে এই বড় কর্ণকে আমি ডি1 দ্বারা প্রকাশ করলাম। ডি1 মানে পুরোটা, হ্যাঁ। আর এই ছোটটাকে আমরা ডি2 দ্বারা প্রকাশ করলাম। এই ছোটটা হচ্ছে ডি2। ওকে ওকে, আচ্ছা
এখন 5 নাম্বার, এই কর্ণদ্বয় সমান নয়, তার মানে হচ্ছে d1 not is equal to d2। এই যে d1 not is equal to d2, d1 মানে হচ্ছে এই যেটা দেখালাম না যে একটাকে d1 ধরলাম আর একটাকে d2 ধরলাম, সেই d1 আর d2 কি সমান নয়। আচ্ছা, পাঁচ নাম্বার হচ্ছে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, স্টার দিয়ে রাখবেন। হ্যাঁ, সমদ্বিখণ্ডিত করে, পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা দেখেন, একটু তাকান, মানে কি? মানে এটা হচ্ছে একটা রম্বস আমি আঁকালাম। হ্যাঁ, এই রম্বসের দুইটা কর্ণ আঁকাবো। এই যে এটা হলো এবিসিডি একটা রম্বস, ওকে, এর এই এসি একটা কর্ণ, এই বিডি একটা কর্ণ। এই যে এই বড় কর্ণটাকে আমি ধরলাম হচ্ছে D1, হ্যাঁ, আর এই ছোট কর্ণের দৈর্ঘ্যটাকে ধরলাম হচ্ছে আমি D2। এই যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ছেদ করছে ও বিন্দুতে, হ্যাঁ, ও বিন্দুতে ছেদ করছে। এই যে পরস্পরকে যে ছেদ করলো না, ছেদ করার সময় এই D1 কর্ণ D2 কে ভাগ করছে। দেখেন, এই D1 কর্ণ যখন D2 এর উপর দিয়ে গেছে, তখন কিন্তু এই D1 কর্ণ এই D2 কে দুই ভাগে ভাগ করছে। দেখেন দেখেন, এই যে D1 কর্ণ যখন, এই যে D1 কর্ণ, এই D1 কর্ণটা যখন এই D2 এর উপর দিয়ে গেছে, তখন এই D1 কর্ণ D2 কে দুই ভাগে ভাগ করছে, এই পাশে একটা অংশ, এই পাশে একটা অংশ। আবার এই D2 কর্ণ যখন এই D1 এর উপর দিয়ে গেছে, এই D2 কর্ণ এই D1 কেও দুই ভাগে ভাগ করছে, এই পাশে অর্ধেক, এই পাশে অর্ধেক। তার মানে কি, রম্বসের কর্ণদ্বয় একজন আরেকজনকে ভাগ করছে এবং সমান দুই ভাগে ভাগ করছে। মানে এই কর্ণটা এইটাকে ভাগ করছে সমান দুই ভাগে, আবার এই কর্ণটা এইটাকে ভাগ করছে সমান দুই ভাগে। তাহলে এই পুরোটার দৈর্ঘ্য যদি D1 হয়, এই পুরোটা সমদ্বিখণ্ডিত করে। আবার বলছি, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এই যে সমদ্বিখণ্ডিত মানে সমান দুই খণ্ডে ভাগ করে। হ্যাঁ, তাহলে এই পুরোটার দৈর্ঘ্য যদি D1 হয়, তাহলে এই যে ও বিন্দু, এই যে, তাহলে এই ওসি হবে D1/2, মানে এই যে এই অংশ D1/2। এখানে দেখা যাচ্ছে না, একটু দেখে লিখে নেবেন ঠিক মতো। হ্যাঁ, এই যে এটার দৈর্ঘ্য হবে D1/2, আবার এই পাশের অংশের দৈর্ঘ্য হবে কত? D1/2। ক্লিয়ার? ক্লিয়ার? আবার এই পুরোটার দৈর্ঘ্য যদি D2 হয়, তাহলে এই যে ও থেকে বি পর্যন্ত এইটা হবে D2/2, আবার এই ও থেকে ডি পর্যন্ত এইটুকু হবে D2/2। এখানে দেখা যাচ্ছে না, আপনি সুন্দর করে লিখে নেবেন। তার মানে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা বোঝা গেল। হ্যাঁ, ঠিক আছে। তার মানে যে এই ও থেকে, এটা তো ও বিন্দু, তাই না? ও বিন্দুতে ছেদ করছে, কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। তাহলে এই ও থেকে এ পর্যন্ত এই পুরোটার দৈর্ঘ্য D1। ওই যে বলে দিছিলাম, রম্বসের কর্ণদ্বয়কে D1 এবং D2 দ্বারা প্রকাশ করে কর্ণের দৈর্ঘ্য। তো পুরোটা D1 হলে এই ও এ কত হবে? এই পুরো D1 এর অর্ধেক, তাহলে D1/2। তাহলে এই ওসি কত হবে? ওসিও হবে D1/2। তাহলে এই ও থেকে বি পর্যন্ত এটা কতটুকু হবে? এই পুরোটা যেহেতু D2, তাহলে এখান থেকে এইটুকু হবে D2/2। তাহলে OB = D2/2। তাহলে ও থেকে ডি পর্যন্ত কত হবে? OD = D2/2। ক্লিয়ার? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটুকু বোঝা গেছে কিনা? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমান দুই ভাগে ভাগ করে। মানে এই কর্ণটা একে দুই ভাগে ভাগ করছে সমান দুই ভাগে, আর এই কর্ণটা একেও সমান দুই ভাগে ভাগ করছে। এবং আরেকটা কথা আমি এখানে উল্লেখ করছি, লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। এই লম্বভাবে কথাটা আমি একটু পরে বোঝাবো। হ্যাঁ, 6 নম্বর পয়েন্টটা আমি বোঝানোর পরে লম্বভাবে ব্যাপারটা বুঝাই দিব, টেনশন করেন না। দেখেন 6 নম্বর পয়েন্ট হচ্ছে, রম্বসের কর্ণই হলো 40 মিনিট সময় লাগবে হচ্ছে থিওরি বোঝাতে, তারপর অঙ্ক দেখবেন কত মজা। কর্ণই হলো রম্বসের কোণের সমদ্বিখণ্ডক। রম্বসের কোণের সমদ্বিখণ্ডক এর মানে কি? দেখেন, রম্বসের কর্ণই হলো রম্বসের কোণের সমদ্বিখণ্ডক। মানে হচ্ছে, ধরেন এটা একটা রম্বস, এই যে A B C D একটা রম্বস,
আচ্ছা, এই যে এসি কর্ণ, এদিকে তাকান, এই যে এসি কর্ণ, এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য এ, এই যে রম্বসের কর্ণ হলো না এসি কর্ণ, এই কর্ণটা এই এ কোণকে সমান দুই ভাগে ভাগ করছে, এই জন্য বলা হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক। কর্ণই হলো রম্বসের কোণের সমদ্বিখণ্ডক, মানে কোণকে সমান দুই ভাগে ভাগ করছে কে? কর্ণ। কারণ এই যে রম্বসের কর্ণ, এই কর্ণটা এই কোণকে সমান দুই ভাগে ভাগ করছে, এই কোণকেও সমান দুই ভাগে ভাগ করছে। তাহলে এই পুরো কোণের মান যদি এক্স হয়, তাহলে এই অংশ হবে x/2, এই অংশ হবে কত? x/2। আমার কথা বুঝছেন? আবার এই কর্ণটাও এই কোণকে সমান দুই ভাগে ভাগ করবে, এই পাশে যতটুক, এই পাশে ততটুক। তাহলে রম্বসের কর্ণ রম্বসের কোণের সমদ্বিখণ্ডক, মনে রাখতে হবে কিন্তু। এখন অনেকে বলে যে ভাই সমদ্বিখণ্ডক কিভাবে হয়? মাথায় রাখবেন, কোন চতুর্ভুজের, এদিকে তাকান, এদিকে প্লিজ, কোন চতুর্ভুজের কর্ণ যদি কোণের সমদ্বিখণ্ডক হতে হয়, তাহলে অবশ্যই তার সন্নিহিত বাহু দুইটা সমান হতে হবে, তাহলেই কেবল কোণের সমদ্বিখণ্ডক হবে। তাহলে এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য সমান হয়, এই কর্ণ ঠিক মাঝখান দিয়ে গেছে, ঠিক মাঝখান দিয়ে গেছে। দেখেন মাঝখান দিয়ে কেন যাবে? কারণ এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য সমান হয়, এই জিনিসটা যখন আঁকাবেন ঠিক মিডিল দিয়ে যাবে। কিন্তু এই বাহু আর এই বাহু যদি ছোট বড় হয়, এই যে আমি একটা আঁকাচ্ছি, এই যে এই বাহু আর এই বাহু ছোট বড়, সুতরাং কর্ণ আকারে দেখেন এই পাশে ছোট কোণ, এই পাশে বড় কোণ। কিন্তু যখন এই পাশের দৈর্ঘ্য আর এই পাশের দৈর্ঘ্য সমান, তখন আপনি যখন কর্ণ আঁকাবেন তখন ঠিক মাঝখান দিয়ে যাবে, অর্থাৎ এই পাশের অংশ আর এই পাশের অংশ সমান হবে। তাহলে কখন চতুর্ভুজের কর্ণ কখন কোণটাকে সমান দুই ভাগে ভাগ করবে, মানে মাঝখান দিয়ে যাবে? যখন চতুর্ভুজের বাহুগুলো সমান হবে। বাহুগুলো সমান, এই জন্য এদিকেও ঝুঁকে থাকবে না। দেখেন এদিকে বাহু বড়, তাই এটা এদিকে ঝুঁকে আছে। আমার কথা কি বোঝা গেছে? এই কথাটা কি বুঝছেন যে বাহুগুলো যদি সমান হয়? এই কথাটা কি বুঝছেন প্লিজ? এই কথাটা কি বুঝছেন যে বাহুগুলো যদি সমান হয়, বা মানে কোন চতুর্ভুজের কর্ণ কখন কোণের সমদ্বিখণ্ডক হবে, মানে কর্ণ কখন এই মাঝখান দিয়ে যাবে, মানে এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করবে, যখন এই বাহুগুলা কি, এই বাহু আর এই বাহু কি সমান, তখন এই কর্ণটা যাবে মাঝখান দিয়ে, তখন এই দুই পাশে কোণ হবে সমান দুই ভাগে ভাগ হবে। ক্লিয়ার? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে রম্বসের কর্ণই হলো রম্বসের কোণের সমদ্বিখণ্ডক। এখন আমরা এটা বুঝবো, এই যে পয়েন্টটা লম্বভাবে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, এই পয়েন্টটা যে কত গুরুত্বপূর্ণ, এই লম্বভাবে কথাটা, এখান থেকে যে কতবার প্রশ্ন আসছে আপনি কল্পনা করতে পারবেন না। দেখেন, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, ওটা বোঝানো আরো একটা পয়েন্ট বোঝাতে হবে, সামনে আর একটা পেজ নেই, 7 নাম্বার পয়েন্ট। পাশাপাশি অবস্থিত যে কোনো দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ, 180 ডিগ্রি বা 2 সমকোণ, পাশাপাশি অবস্থিত যে কোনো দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ। ওকে, আচ্ছা, তাহলে দেখেন এটা একটা রম্বস। সবাই তাকান, পয়েন্টটা বুঝেন, এই পয়েন্টটা বুঝলে পরে অনেক কিছু ক্লিয়ার হবে। এটা একটা রম্বস, এবিসিডি রম্বস। বলছে যে এই রম্বসের পাশাপাশি অবস্থিত যে কোনো দুইটা কোণ, এই রম্বসের এখানে রম্বসের কথাটা উল্লেখ নাই, রম্বসের পাশাপাশি অবস্থিত যে কোনো দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে বা 2 সমকোণ হবে। পাশাপাশি অবস্থিত যে কোনো দুইটা কোণ মানে পাশাপাশি অবস্থিত, এই কোণের পাশে এই কোণ না, তার মানে এই কোণ আর এই কোণের যোগফল 180, অথবা এই কোণ আর এই কোণের যোগফল 180, অথবা এই কোণ আর এই কোণের যোগফল 180, অথবা এই কোণ আর এই কোণের যোগফল 180। পাশাপাশি অবস্থিত যে কোনো দুইটা কোণ, কিন্তু পাশাপাশি অবস্থান করতে হবে, মানে এইটার পাশে এইটা, এটার পাশে এইটা, এটার পাশে এইটা, এদের সমষ্টি কত? 180 ডিগ্রি। কিভাবে 180 ডিগ্রি? আমরা এটা একটু ছোট্ট করে একটা প্রমাণ নিব। হ্যাঁ, দেখেন, তার মানে কোণ এ আমাকে দেখাতে হবে, কোণ এ প্লাস কোণ বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এই জিনিসটা আমাকে দেখাতে হবে যে এই যে এ কোণ আর এই বি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। কিভাবে? দেখেন, এটা প্রমাণ করার জন্য আমাদেরকে এই এ বি বাহুকে একটু বর্ধিত করতে হবে সামনের দিকে।
এই এবি বাহুকে আমি একটু বর্ধিত করলাম, ঠিক আছে। এখন বলেন এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ কিনা, মনে করে দেখেন, কারণ এই বাহু আর এই বাহু সমান্তরাল, কারণ রম্বসের বিপরীত বাহুদ্বয় সমান্তরাল, যেহেতু এই বাহু আর এই বাহু সমান্তরাল, সুতরাং এই কোণ আর এই কোণ হচ্ছে অনুরূপ কোণ, আর অনুরূপ কোণ দ্বয় সমান হয় পরস্পর, মনে আছে। তাহলে এই কোণ যদি এ হয়, তাহলে এই কোণটাও হবে এ, আর এই কোণটা কি, এই কোণটা কিন্তু বি কোণ, এই বি দ্বারা কিন্তু ইন্টারনাল কোণকে বোঝাচ্ছে। তাহলে এটা হলো এ, কেন এটা এ, কারণ এইটা এ আর এটা সমান, যেহেতু এটা, তাহলে এটাকে এ বলা যায়। তাহলে এইটা এ, এটা বি, তাহলে এই টোটালটার মধ্যে কি আছে, এ আছে আর বি আছে, আর এই টোটালটা এক সরল কোণ, আর এক সরল কোণ 180 ডিগ্রি, তার মানে কোণ এ প্লাস কোণ বি ইজ ইকুয়াল টু 180। তার মানে এই যে পাশাপাশি যে দুইটা কোণ, এই এ কোণ আর এই বি কোণ, এদের সমষ্টি 180, এটুকু বুঝছেন। আবার আপনি এই কোণ আর এই কোণ যে 180 ডিগ্রি, এটা যদি প্রমাণ করতে চান, তাহলে এই বাহুকে বর্ধিত করতে হবে, এই যে বর্ধিত করলেন, তাহলে এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ, কারণ এই বাহু আর এই বাহু সমান্তরাল, তাহলে এটা যদি ডি, এটা যদি এ হয়, তাহলে এটাও এ হবে, তাহলে এটা হচ্ছে এ, আর এই কোণটা হচ্ছে এই যে ইন্টারনাল কোণ ডি, তাহলে এটা এ, এটা ডি, তাহলে টোটালটা কত 180 ডিগ্রি, তার মধ্যে আছে এ আর ডি, অর্থাৎ পাশাপাশি অবস্থিত দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। ক্লিয়ার কিনা বলেন তো, ক্লিয়ার কিনা বলেন। পাশাপাশি অবস্থিত যে কোনো দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি রম্বসের ক্ষেত্রে। এই দুইটা কোণের সমষ্টি 180 হবে। আপনি এই দুইটাকে প্রমাণ করতে হলে এই বাহুকে বাড়ান, এই বাহুকে বাড়ালে এই কোণ আর এই কোণ অনুরূপ কোণ, তাহলে এটা যদি ডি হয়, এটাও ডি, আর এখানে এই কোণটা হচ্ছে সি, তাহলে এটা হলো সি, এটা হচ্ছে ডি, আর সি আর ডি মিলে হচ্ছে 180 ডিগ্রি। পাশাপাশি অবস্থিত যে কোনো দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রে। ওকে, এইবার আমরা একটা পয়েন্ট লিখে আসছিলাম, এই যে 5 নাম্বার পয়েন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। এই লম্বভাবে কথাটা প্রমাণ করতে হবে। দেখেন, একটু তাকাবেন প্লিজ। একটু বড় করে আঁকাই, তাহলে বোঝাতে সুবিধা হবে। হায় রে আল্লাহ। আচ্ছা, এবিসিডি রম্বস, দেখেন এটা হচ্ছে এবিসিডি রম্বস। কি বলছে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, এইটা যদি আপনি প্রমাণ করতে চান, তাহলে আপনাকে রম্বসের কর্ণ দুটো আঁকাতে হবে। তাহলে এসি কর্ণ আঁকালাম, বিডি কর্ণ আঁকালাম। ওকে, এই রম্বসের যে কর্ণদ্বয়, এরা পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এরা দুইজনকে সমদ্বিখণ্ডিত করার সময় লম্বভাবে সমদ্বিখণ্ডিত করছে, মানে এই কোণটা হবে 90 ডিগ্রি। এই যে ধরলাম ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে, সরি ও বিন্দুতে ছেদ করছে, ও বিন্দু, এই বিন্দুটার নাম দিলাম ও। এই যে ছেদ বিন্দু, এই ছেদ বিন্দুর নাম দিলাম আমরা ও। লম্বভাবে সমদ্বিখণ্ডিত করছে মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, 90। এই কোণ 90 হলে এই পাশেরটাও 90 হবে। কেন, কারণ এই পুরোটা যে 180, তাহলে এইটুক 90 হলে এইটুক বাদ থাকবে কেন, তার মানে এইটাও 90। এইটা 90 হলে এই পাশটাও 90, দেখেন এই পাশটাও 90, কেন, কারণ এই পুরোটা হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এইটুক 90 হলে এইটুক 90 হবে, নাহলে তো 180 হচ্ছে না। তাহলে এইটুক 90 হলে এইটুকু 90 হবে, কারণ এই টোটালটা কত 180। আমার কথা কি বুঝছেন? তার মানে এই রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে যখন ছেদ করলো, এদিকে তাকান, পরস্পরকে যখন ছেদ করলো, এর মধ্যে যে 4টা কোণ সৃষ্টি হয়েছে, 1টা 2টা 3টা 4টা, এই 4টা কোণের 4টাই 90 ডিগ্রি। হ্যাঁ, এটা কিভাবে 90 ডিগ্রি সেটা আমরা এখন একটু দেখব। দেখেন সবাই একটু তাকাবেন প্লিজ, এদিকে তাকান, এদিকে তাকান। আমাকে বলেন, আপনি এই জিনিসটা তো বুঝতে পারছেন, একটু আগে আমরা পড়ে আসছি। এটা কি বুঝছেন যে কোণ এ, একটু তাকান, কোণ এ প্লাস কোণ বি ইজ ইকুয়াল টু 180, এইটুকু বুঝছেন কিনা বলেন প্লিজ। এটা কিন্তু আমরা জানি, অলরেডি প্রুভড, যে পাশাপাশি অবস্থিত যে কোনো দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই যে এ কোণ আর এই বি কোণ, এই দুইটা কোণের সমষ্টি 180, এটা কিন্তু আমরা জানি আসছি। তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ওকে, এখন আপনারা আমাকে বলেন, রম্বসের কর্ণ যেহেতু এই কোণের সমদ্বিখণ্ডক, তাকান, এই রম্বস কিন্তু কর্ণ কিন্তু মাঝখান দিয়ে গেছে, তাহলে এই কোণটা যদি এ হয়, তাহলে এই কোণটা যেহেতু এই কর্ণ যেহেতু মাঝখান দিয়ে গেছে, তাহলে পুরো কোণ যদি এ হয়, তাহলে এইটুক কত হবে বলেন তো প্লিজ, রেসপন্স করেন। এইটুক কত হবে আর এইটুক কত হবে বলেন তো, এইটুক হবে a/2, কারণ এই পুরো কোণটার মান a, তাহলে এইটুক হবে a/2। তাহলে এই পুরো কোণটা যদি b হয়, তাহলে এইটুক কি হবে,
কারণ রম্বসের কর্ণ তো এই কোণকে সমান 2 ভাগে ভাগ করছে, কারণ কর্ণটা মাঝখান দিয়ে গেছে, তাহলে এইটুকু হবে b/2। বুঝছেন কিনা বলেন? ঠিক আছে। 45 কিভাবে? 45 কি বলা সম্ভব? তাহলে এইটুক a/2, এইটুক b/2। এখন আমাকে বলেন ত্রিভুজ OAB, ত্রিভুজ OAB এর জন্য, ত্রিভুজ OAB এর জন্য, OAB মানে কি? OAB ত্রিভুজ মানে কি? এইটুক না, এইটুক না, এদিকে তাকান, আমি একটু কালার ভিন্ন করে দিই। OAB ত্রিভুজ মানে কি? এই ত্রিভুজটা না, এই ত্রিভুজটা বোঝাচ্ছে না OAB ত্রিভুজ। এখন ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে OAB ত্রিভুজের মধ্যে কোন 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 কোণ পড়ছে? OAB ত্রিভুজের মধ্যে এই কোণটা আছে, এই কোণটা আছে, আর এই কোণটা আছে, তাই কি না? তাহলে এই কোণের মান হচ্ছে a/2 প্লাস এই কোণের মান হচ্ছে b/2 প্লাস এই কোণের নাম কি? আমি জানি না এই কোণটা কত, এটা বের করব, এই কোণটা বের করব। যদি দেখাতে পারি এই কোণটা 90 ডিগ্রি, তাহলেই তো বলবো যে কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করছে। হ্যাঁ, তাহলে এই কোণের নাম হচ্ছে O, তাহলে আমরা ধরলাম হচ্ছে কোণ O, শুধু O দিলাম। এই 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। যেহেতু আমরা O কোণ বের করব, তাহলে O কোণ রেখে বাকিগুলো পার করে দিব। আচ্ছা, তাহলে এখানে লসাগু করি, এখানে লসাগু করি। এখানে লসাগু হচ্ছে 2, এই যে এইটুক, আর উপরে থাকলো কোণ A প্লাস B, আর এই O কোণটা আমার থাকলো সাথে ইজ ইকুয়াল টু 180। এই A প্লাস B এর মান হচ্ছে 180 ডিগ্রি, আমাদের এটা জানা। এই যে A প্লাস B, A প্লাস B মানে এই পুরো A, এই পুরো B, এই যে A প্লাস B যে 180 ডিগ্রি, এটা আমরা আগে থেকেই জানি। তাহলে A প্লাস B এর পরিবর্তে বসাবো 180, নিচে হচ্ছে 2 প্লাস কোণ O ইজ ইকুয়াল টু 180। এই 2 দিয়ে 180 যাবে 90 বার, এই 90, তাহলে 90 প্লাস কোণ O ইজ ইকুয়াল টু 180। এই 90 এর পাশে যোগ আছে, ওই পাশে বিয়োগ হবে, তাহলে কোণ O ইজ ইকুয়াল টু 180, 90 ওই পাশে বিয়োগ হলে কোণ O ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে মানে কোণ ওর মান 90, তার মানে এই কোণটা 90 ডিগ্রি। যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, সুতরাং কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করছে। এবার বুঝছেন কিনা বলেন? রম্বসের কর্ণদ্বয় যে পরস্পরকে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আপনারা কি বুঝছেন? মানে এই কোণটা, এই যে রম্বসের কর্ণদ্বয় যেখানে ছেদ করছে, সেই ছেদ বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ সৃষ্টি হয়েছে। এইটুকু বুঝছেন কিনা? প্লিজ রেসপন্স করতে হবে। রম্বসের কর্ণদ্বয় যে পরস্পরকে ছেদ করছে, ছেদ করলে ছেদ বিন্দুতে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে মানেই তো একজন আরেকজনের উপর কি হয়ে গেছে? লম্ব হয়ে গেছে। একজন আরেকজনের উপর লম্ব হয়েছে বলেই তো ওখানে কোণ 90 ডিগ্রি হয়েছে। ক্লিয়ার কিনা? প্লিজ রেসপন্স করতে হবে। তাহলে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, মানে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমান 2 ভাগে ভাগ করে, এটা তো সত্য। এবং ভাগ করার সময় একজন আরেকজনের উপর লম্বভাবে গেছে, একটা কোণ একজন আরেকজনের উপর লম্বভাবে গেছে বলেই কি এখানে একটা সমকোণ সৃষ্টি হয়েছে বা 90 ডিগ্রি সৃষ্টি হয়েছে। আশা করি বুঝছেন। এখন মজার বিষয় দেখেন, একটু তাকান। তাহলে আমরা একটা জিনিস প্রমাণ করে ফেলছি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। এর মানে কি এটা বোঝায় না? এদিকে তাকান প্লিজ। এটা হচ্ছে ABCD রম্বস, ABCD রম্বস। ABCD রম্বসের যখন কর্ণ দুইটা আমরা আঁকালাম, এই কর্ণদ্বয় O বিন্দুতে ছেদ করলো, এতে রম্বসের মাঝে 4টা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, ছোট ত্রিভুজ। এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। আপনি কি জানেন এই 4টা ত্রিভুজের 4টাই সমকোণী ত্রিভুজ? এই 4টা ত্রিভুজের 4টাই সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের শর্ত কি? সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ হয় না? তাহলে আমি যদি OAB ত্রিভুজের কথা চিন্তা করি, এই যে OAB ত্রিভুজ, এই OAB ত্রিভুজের এই O কোণটা সমকোণ, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। যে কোনো একটা কোণ সমকোণ হলেই তো সমকোণী ত্রিভুজ। আবার এই OBC ত্রিভুজের এই O কোণটা সমকোণ, সুতরাং OBC ত্রিভুজও সমকোণী ত্রিভুজ। আবার ODC ত্রিভুজের এই O কোণটা সমকোণ, সুতরাং ODCও সমকোণী ত্রিভুজ। একটা কোণ সমকোণ হলেই তো সমকোণী ত্রিভুজ। আবার OAB ত্রিভুজের এই O কোণটা সমকোণ, সুতরাং এটাও সমকোণী ত্রিভুজ। তার মানে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ছেদ করার ফলে ভিতরে যে 4টা ত্রিভুজ সৃষ্টি হয়েছে, তাদের প্রত্যেকেই সমকোণী ত্রিভুজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তাহলে এটা হচ্ছে 8 নাম্বার পয়েন্ট দিবেন, যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ছেদ করলে রম্বসের ভেতরে 4টি ত্রিভুজ সৃষ্টি হয়, 4টি সমকোণী ত্রিভুজ সৃষ্টি হয়, 4টি সমকোণী ত্রিভুজ সৃষ্টি হয়। এইটুকু বুঝতে পারছেন কিনা? প্লিজ একটু রেসপন্স করতে হবে। 4টাই সমকোণী ত্রিভুজ।
জি, চারটাই সমকোণী ত্রিভুজ। এবং মজার বিষয় হচ্ছে এই চারটা ত্রিভুজের প্রত্যেকের ক্ষেত্রফল সমান। হ্যাঁ, তাহলে কি লিখবেন? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে ছেদ করলে ভেতরে সমান ক্ষেত্রফল বিশিষ্ট চারটি সমকোণী ত্রিভুজ সৃষ্টি হয়। মানে এটার ক্ষেত্রফল যতটুক, এটার ততটুক, এটার ততটুক, এটার ততটুক। এখন অনেকে বলবে ভাই ক্ষেত্রফল কেমনে সমান হলো? দেখেন ক্ষেত্রফল কেমনে সমান হয় আমি দেখাই দিচ্ছি। দেখেন এদের ক্ষেত্রফল সমান, প্রত্যেকের ক্ষেত্রফল সমান। কিভাবে? আমরা জানি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য এ। তাহলে এই এসি কর্ণের দৈর্ঘ্য কি? এসি কর্ণ, এই যে এসি কর্ণের দৈর্ঘ্যকে আমি ধরলাম D1 আর বিডি কর্ণকে আমি ধরলাম D2, সম্পূর্ণ কর্ণটা। যেহেতু এই রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং এই পুরো কর্ণের দৈর্ঘ্য যদি D1 হয় তাহলে এইটুক কি হবে? এইটুক হবে D1 ডিভাইডেড বাই 2। এই যে এইটুক, তাহলে এইটুক কত হবে? এইটুকু হবে D1 ডিভাইডেড বাই 2। এই পুরো কর্ণের দৈর্ঘ্য যদি D2 হয় তাহলে এইটুক হবে D2 ডিভাইডেড বাই 2, অর্ধেক যেহেতু, তাহলে এইটুকু কত হবে? D2 ডিভাইডেড বাই 2। এখন একটু তাকান, আমি যদি এই OAB ত্রিভুজ, মানে এই ত্রিভুজের কথা চিন্তা করি, দেখেন এই ত্রিভুজের কথা চিন্তা করি, এই ত্রিভুজের তিন বাহুর মধ্যে এক বাহুর দৈর্ঘ্য A, এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে D1 বাই 2 আর এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে D2 বাই 2। আচ্ছা, যদি আমি এই ত্রিভুজের কথা চিন্তা করি, এই যে এই ত্রিভুজের কথা চিন্তা করি, যেটা তার এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে A, এক বাহুর দৈর্ঘ্য D1 বাই 2, এক বাহুর দৈর্ঘ্য D2 বাই 2। তার মানে এই ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যা, এই ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য তাই। তাহলে ক্ষেত্রফল আলাদা কেমনে হবে? কোন ত্রিভুজের তিন বাহু যদি আরেকটা ত্রিভুজের বাহু সমান মানে তো ক্ষেত্রফল সমান, তাই না? তিন বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে ক্ষেত্রফল সমান হবে, তাই হবে না? কারণ ক্ষেত্রফলের সূত্রে কি আছে? ক্ষেত্রফলের সূত্রে আছে area is equal to square root of s into s minus a into s minus b into s minus c, তাই না? কিংবা আচ্ছা s into s minus a into s minus b into s minus c। তো যেহেতু তিন বাহুর দৈর্ঘ্য সমান, তা প্রত্যেকটা ত্রিভুজের, তাহলে প্রত্যেকটা ত্রিভুজের s মানে পরিসীমা সমান আসবে, অর্ধ পরিসীমা সমান আসবে, তার মানে ক্ষেত্রফলের মান কি? সমান আসবে। ক্লিয়ার? আবার এই ত্রিভুজের কথা চিন্তা করেন, যার একটা বাহু a, একটা বাহু D1 বাই 2, একটা বাহু D2 বাই 2। তাহলে প্রত্যেকটা ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য আর একটা ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যের সমান, সুতরাং কি হবে? প্রত্যেকের ক্ষেত্রফল সমান হবে। তাইলে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে ছেদ করে, আর ছেদ করার সময় ভেতরে চারটি ত্রিভুজ সৃষ্টি হয়, সেই চারটা ত্রিভুজের প্রত্যেকটা চারটা থেকে ভেতরে যে চারটা ত্রিভুজ সৃষ্টি হয়, সেই চারটা ত্রিভুজের চারটাই সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, এবং চারটার ক্ষেত্রফল সমান, তাই সমান ক্ষেত্রফল বিশিষ্ট চারটি সমকোণী ত্রিভুজ সৃষ্টি হয়। আশা করি বুঝতেন। এটা 8 নম্বর পয়েন্ট দিবেন, 8 নম্বর পয়েন্ট। আচ্ছা, আচ্ছা আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলা এখন পড়াবো না। কেন পড়াবো না? কারণ সেগুলো আবার অন্যান্য চতুর্ভুজের সাথে রিলেটেড, বর্গের সাথে রিলেটেড, সামান্তরিকের সাথে রিলেটেড। তাহলে ওইগুলো হচ্ছে কম্বাইন্ড বৈশিষ্ট্য, তো যখন কম্বাইন্ড সবাইকে একসাথে পড়াবো সেদিন ওইগুলো বৈশিষ্ট্য বোঝাবো। দেখেন কেন বোঝেন নাই? আপনি ক্লাসে পরে জয়েন করছেন, এই জন্য বোঝেন নাই। এগুলো কথা তো বলছি ক্লাসে। D1 বাই 2 কেন বুঝবেন না? কারণ পুরোটা রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমান দুই ভাগে ভাগ করে। তাহলে সম্পূর্ণ দৈর্ঘ্য যদি D1 হয়, তাহলে D1 এর অর্ধেক কি? D1 বাই 2 না? তাহলে এই পাশে D1 বাই 2, এই পাশে D1 বাই 2। আপনি মেবি পরে জয়েন করছেন নাসিরউদ্দিন ভাইয়া। হয়েছে? এবার দেখেন, এখন প্রশ্ন হচ্ছে আরো কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা বলবো, ঠিক আছে? সেগুলো বলবো, কিন্তু এখন বলছি না, কারণ ওইগুলো অন্যান্য চতুর্ভুজের সাথে রিলেটেড, তাই এখন বলছি না। এবার তাকান, এখন আমরা পড়বো হচ্ছে রম্বসের কর্ণের সাথে বাহুর সম্পর্ক। রম্বসের কর্ণের সাথে বাহুর সম্পর্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে নাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আসতে পারে। এটা হচ্ছে রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে a, সমান বাহু, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a। যেহেতু কর্ণের সাথে বাহুর সম্পর্ক, তাহলে বাহুর দৈর্ঘ্য a, তাহলে কর্ণের সাথে সম্পর্ক চাইছে, তাহলে কর্ণ আঁকাতে হবে। কর্ণের সাথে সম্পর্ক চাইছে, এর মানে কি? আমাদেরকে কর্ণ আঁকাতে হবে।
দেখেন এই যে একটা কর্ণ, এই যে একটা, সবাই একটু তাকান প্লিজ। এরা ও বিন্দুতে ছেদ করছে, এই ছেদ বিন্দুর নাম দিলাম হচ্ছে আমরা ও। এই ছেদ বিন্দুর নাম দিলাম আমরা কি? ও। ওকে, এই ছেদ বিন্দুর নাম দিলাম ও। এখন আমাকে আপনারা বলবেন এই এটা এই রম্বসের নাম দিলাম হচ্ছে এবিসিডি। এ বি সি ডি রম্বস। এবিসিডি রম্বসে এই এসি কর্ণের দৈর্ঘ্যকে আমি ধরলাম ডি1, ধরলাম এই এসি পুরো, এই এসি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ডি1, এই পুরো দৈর্ঘ্যটা ডি1। হ্যাঁ, পুরো দৈর্ঘ্যটা ডি1। আচ্ছা, আর এই বিডি কর্ণ, এই যে বিডি কর্ণ, এই যে বিডি কর্ণ, এই পুরো বিডি কর্ণটার দৈর্ঘ্য আমরা ধরলাম ডি2, এই বিডি কর্ণের দৈর্ঘ্য ধরলাম ডি2। এখন তাহলে আমাকে বলেন এই পুরোটা যদি ডি1 হয় তাহলে এইটুক কত হবে? যে এইটুক হবে ডি1 ডিভাইডেড বাই 2, অর্ধেক। কেন? কারণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, রাইট? এই পুরোটা যদি ডি2 হয় তাহলে এই পুরোটা ডি2 হলে এইটুক কত হবে? এইটুক হবে ডি2 অর্ধেক, মানে ডি2 ডিভাইডেড বাই 2। আর এই যে এই বাহুর দৈর্ঘ্য দিয়ে আসছে এ। এখন আমাকে বলবেন ও এ বি কি সমকোণী ত্রিভুজ না? তাকান, ও এ বি সমকোণী ত্রিভুজ কিনা? অবশ্যই সমকোণী ত্রিভুজ হতে। এখন সমকোণী ত্রিভুজ হতে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করা যায় কিনা? পিথাগোরাসের উপপাদ্য, রাইট? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করা যায়। তাহলে এখন আমাকে বলেন এই ও এ বি ত্রিভুজে অতিভুজ কে? আপনারা বলবেন, প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন। ও এ বি ত্রিভুজে অতিভুজ কোনটা? অতিভুজ কোন বাহু? ও এ বি ত্রিভুজে কি ও এ বাহু অতিভুজ, নাকি ও বি বাহু অতিভুজ, নাকি এ বি বাহু অতিভুজ? এবং অতিভুজ কোনটা অতিভুজ এবং কেন অতিভুজ? আপনারা প্রশ্নের উত্তর দেন। বই লেকচার বুক যারা নেবেন আমাকে মেসেঞ্জারে নক দিন, তাহলে আমি সবকিছু বলে দেবো, সমস্যা নেই। অতিভুজ কোনটা? এ বি। কেন? কেন এ বি? কেন এ বি অতিভুজ কেন বলেন তো? আমরা তো বুঝছি যে ও এ বি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এ বি যে অতিভুজ, এ বি কেন অতিভুজ এটা আগে বলেন। ইয়েস, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। টু দ্য পয়েন্টে উত্তর দিতে হবে। সমকোণের বিপরীত বাহুকে কি বলে? অতিভুজ বলে, রাইট? থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে আমরা একটু আগে পড়ছি যে এই কোণটা হচ্ছে সমকোণ, তাহলে এই কোণটা যদি সমকোণ হয় তাহলে এই কোণের বিপরীত বাহু এইটা, তাহলে এটা হবে অতিভুজ, তাহলে এ বি হচ্ছে অতিভুজ। তাহলে এখন পিথাগোরাসের উপপাদ্য, এই ও এ বি ত্রিভুজে যদি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করেন তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজ স্কয়ার। অতিভুজ মানে কি? অতিভুজ হচ্ছে এ বি, তাহলে অতিভুজ স্কয়ার মানে এ বি স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্বভূমিকে লম্বভূমি, এই যে এইটুক হচ্ছে লম্ব, এইটুক হচ্ছে ভূমি। লম্বভূমি অবশ্য নির্দিষ্ট না, এটা ধরলেই হলো। তাহলে এইটুক মানে কি? এইটুক মানে হচ্ছে ও এ, তাহলে ও এ স্কয়ার প্লাস এইটুক মানে হচ্ছে ও বি, তাহলে ও বি স্কয়ার। এইটুক বুঝছেন কিনা বলেন? এই এ বির মান কিন্তু, এই এ বির মান হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে এ স্কয়ার ইজ ইকুয়াল টু এই ও এ, এই ও এ মানে কিন্তু d1 বাই 2, তাই ও এর পরিবর্তে বসাতে হবে d1 ডিভাইডেড বাই 2 এর হোল স্কয়ার প্লাস এই ওবি, ওবি মানে হচ্ছে d2 বাই 2, তাহলে এটা হচ্ছে d2 বাই 2 এর হোল স্কয়ার। ওকে, তাহলে এই পাশে থাকতেছে a স্কয়ার আর এই পাশে থাকতেছে d1 স্কয়ার বাই 4, কারণ এই স্কয়ারটা d1 এর উপর আছে, 2 এর উপর আছে, প্লাস এটা হচ্ছে d2 স্কয়ার ডিভাইডেড বাই 4। ওকে, আচ্ছা, তাহলে এই পাশে থাকলে a স্কয়ার, এই পাশে লসাগু হচ্ছে 4, আর এই পাশে থাকলে d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার, এই 4 আর গুণ করেন, এই 4 এই পাশে এসে গুণ হবে 4a স্কয়ার হয়ে যাবে, আর এই পাশে থাকবে হচ্ছে d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার। এখন ইকুয়েশনটা ঘুরাই দেই, এই পাশটা পুরো এই পাশে নিয়ে আসি আর 4a স্কয়ার ওই পাশে নিয়ে যাই, তাহলে কি হবে? d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4a স্কয়ার। এইটাই হচ্ছে কর্ণের সাথে বাহুর সম্পর্ক। দেখেন এখানে দুইটা কর্ণ আছে আবার বাহু আছে, এই জন্য বলা হচ্ছে এই সম্পর্ককে একটা রম্বসের কর্ণের সাথে বাহুর সম্পর্ক। কর্ণের সাথে কিসের সম্পর্ক? বাহুর সম্পর্ক। বোঝা গেছে? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো যে রম্বসের কর্ণদ্বয়ের সাথে বাহুর দৈর্ঘ্যের সম্পর্ক বুঝছেন কিনা? d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার ইকুয়াল টু 4a স্কয়ার। এই সূত্র পরীক্ষাতে সরাসরি আসতে পারে, আসার সম্ভাবনা, প্রবল সম্ভাবনা, এই বাহুর সাথে কর্ণের দৈর্ঘ্যের সম্পর্ক। তাহলে d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4a স্কয়ার। কিছু না, মানে বুঝে বুঝে পড়লে কি হবে জানেন? এগুলো মনে থাকবে, আর আন্দাজে পড়লে মুখস্থ থাকবে না, ভুলে যাবেন কিছুদিন পরে।
তাহলে ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার, এই সূত্রটা কিন্তু কাজে লাগবে, আবার বলছি। তার মানে যখন কর্ণ এবং বাহুর মধ্যে কোনো রিলেশন আসবে তখন এই সূত্র দিয়ে সলভ করতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a স্কোয়ার, আমরা রম্বসের বাহুর সাথে কর্ণের দৈর্ঘ্যের সম্পর্ক পেলাম। এবার আমরা পড়ব হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল, এরিয়া অফ রম্বস। ওকে, রম্বসের ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল বের করা যায় মূলত তিন ভাবে। আমি আবার বলছি, রম্বসের ক্ষেত্রফল বের করা যায় তিন ভাবে। নাম্বার ওয়ান, এরিয়া ইজ ইকুয়াল টু ভূমি ইন্টু উচ্চতা। যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, সেটা সামান্তরিক, রম্ব, বর্গ, আয়ত, এটা হচ্ছে কমন সূত্র, জেনারেল ফর্মুলা চতুর্ভুজের, ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, হ্যাঁ, ভূমি ইন্টু উচ্চতা। এখন ভূমি বলতে কি? ভূমি বলতে যে কোনো একটা বাহুকে বোঝাচ্ছে। এই ভূমি বলতে যে কোনো একটা বাহুকে বোঝাচ্ছে। আর উচ্চতা মানে কি? উচ্চতা এখানে দেওয়া নাই। উচ্চতা হলো এই যে, যেটাকে ভূমি ধরবেন তার বিপরীত শীর্ষ থেকে এই ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে বলে উচ্চতা। আবার বলছি, এই ভূমি মানে হচ্ছে যে কোনো একটা বাহু, আর এই উচ্চতা মানে হচ্ছে যে বাহুকে ভূমি ধরবেন তার বিপরীত শীর্ষ থেকে এই ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, মানে এই কোণটা 90 ডিগ্রি করে আঁকাতে হবে, যে কোনো দৈর্ঘ্য নিলে হবে, এটা হলো উচ্চতা। এটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে, তাহলে এরিয়া ইকুয়াল টু ভূমি হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে এইচ, তাহলে এরিয়া ইকুয়াল টু এইচ। অনেক সময় এরকম সরাসরি দেওয়া থাকবে যে ভূমি এত, উচ্চতা এত, ক্ষেত্রফল কত, খালি গুণ করে দিতে হবে। ক্লিয়ার বিষয়টা? তো এটা হচ্ছে 1 নাম্বার সূত্র। 2 নাম্বার যে ফর্মুলাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, না হলেও কয়েকশো বার পরীক্ষাতে আসছে, কয়েকশো বার, বিভিন্ন চাকরি পরীক্ষাতে কয়েকশো বার আসছে। ঠিক আছে, রম্বসের কর্ণের দৈর্ঘ্যের সাহায্যে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়। রম্বসের কর্ণের দৈর্ঘ্যের সাহায্যে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়। রম্বসের কর্ণের দৈর্ঘ্যের সাহায্যে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা থেকে পরীক্ষা বেশি আসছে। আচ্ছা দেখেন, রম্বসের কর্ণের দৈর্ঘ্যের সাহায্যে রম্বসের ক্ষেত্রফল নির্ণয়, সেক্ষেত্রে সূত্র কি? সূত্র হচ্ছে এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। ঠিক আছে, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল মানে এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কর্ণ দুটাকে কি d1 আর d2 দ্বারা প্রকাশ করছে না? তাহলে এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু, এই যে হাফ ইন্টু d1 d2। এই সূত্রটা পরীক্ষাতে আসছে, এই সূত্র দিয়ে অঙ্ক পরীক্ষাতে আসছে। এখন অনেকে বুঝতে চায় যে ভাই হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল এটা কিভাবে আসলো? এটা কিভাবে আসলো দেখেন, তাহলে রম্বসের ক্ষেত্রফল যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল সেটা আমরা বের করব কিভাবে? কর্ণের সাহায্যে রম্বসের ক্ষেত্রফল বের করব। তাইলে এটা হচ্ছে এবিসিডি রম্বস। তাহলে এই কর্ণটা, এইটার দৈর্ঘ্য হচ্ছে d1, এই পুরোটা হচ্ছে d1, এসি ইকুয়াল টু d1, এসি কর্ণকে আমি d1 দ্বারা প্রকাশ করতেছি। এই ভিতরে লিখলে পারে, বুঝছেন, ঘিঞ্জি লেগে যাবে, এই জন্য বাইরে দেখাচ্ছি যে কোনটা কি। আর এই বিডি কর্ণের দৈর্ঘ্য, এই বিডি কর্ণের দৈর্ঘ্য আমি ধরলাম হচ্ছে d2। তাহলে ওএ কত হবে? ওএ হবে d1/2। এই যে এই পুরোটা যদি d1 হয় তাহলে ওএ মানে এখান থেকে এইটুকু হবে d1/2। তাকান, তাহলে এই পুরো কর্ণ যদি d2 হয় তাহলে এখান থেকে এইটুকু হবে d2/2।
হ্যাঁ, এবার আমরা ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ও এ বি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। ও এ বি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। ও এ বি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল। ও এ বি মানে কোনটা? ও এ বি মানে যে এখান থেকে এইটুক, এই যে এইটুক, এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করবো। এদিকে তাকান প্লিজ। আমরা ও এ বি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, মানে এইটুকের ক্ষেত্রফল বের করব। এখন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি মনে আছে? শর্টকাট ফর্মুলা দেখি, বলেন তো দেখি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? আমি পানির বিরতি দিলাম, আপনারা একটু বলেন। পানির বিরতি দেবো, পানি কই? ও পাইছি। হ্যাঁ, হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল। এক্সিলেন্ট। হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল। তাহলে এই ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? ও এ বি ত্রিভুজ যেহেতু সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা সমকোণ, তাহলে এই ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল। তাহলে কার ছোট দুই বাহু? এই ও এ বি ত্রিভুজের ছোট দুই বাহু, মানে যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করবেন সেই ত্রিভুজের ছোট দুই বাহুর গুণফল। তাহলে এখানে যেহেতু ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতেছি, তাহলে হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল। এই ছোট দুই বাহু বলতে ও এ বি ত্রিভুজের ছোট দুই বাহু বোঝাচ্ছে। তাহলে হাফ ইন্টু ছোট দুই বাহু কোন দুই বাহু? সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় বাহু, তাহলে অতিভুজ বাদে যে দুইটা বাহু থাকবে সেই দুইটা হচ্ছে ছোট দুই বাহু। হ্যাঁ, তাহলে ও এ বি ত্রিভুজের অতিভুজ হচ্ছে যেটা, কারণ এই যে সমকোণ, এটা সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে এটা যদি অতিভুজ হয়, তাহলে এইটা বাদে যে দুই বাহু আছে, কোন দুই বাহু? এই বাহু আর এই বাহু, এই দুইটা হচ্ছে ছোট দুই বাহু। এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে d1/2, এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে d2/2। তার মানে হাফ ইন্টু ছোট দুই বাহুর গুণফল এখানে হবে, ছোট দুই বাহুর মধ্যে একটা হচ্ছে d1/2 আর একটা হচ্ছে d2/2। ক্লিয়ার? ক্লিয়ার? এটা কি? এটা হচ্ছে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। এখন আমাকে বলেন এই পুরো রম্বসের মধ্যে, দিকে তাকান প্লিজ, এদিকে তাকান, এই পুরো রম্বসের মধ্যে এরকম ও এ বি ত্রিভুজ কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে হচ্ছে যেহেতু এই প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান, মানে এটার ক্ষেত্রফল যতটুক, এটার ক্ষেত্রফল ততটুক, এটার ক্ষেত্রফল ততটুক, এটার ক্ষেত্রফল ততটুক। একটু আগে বুঝাইছি কিন্তু, রম্বসের কর্ণদ্বয় ছেদ করলে ভেতরে সমান ক্ষেত্রফল বিশিষ্ট চারটা সমকোণী ত্রিভুজ সৃষ্টি হয়। তার মধ্যে এইটার ক্ষেত্রফল আমরা এই যে এইটুকের ক্ষেত্রফল পাইছি হচ্ছে হাফ ইন্টু d1/2 ইন্টু d2/2। তাহলে এখানে যেহেতু মোট চারটা ত্রিভুজ আছে, তাহলে এই একটা ক্ষেত্রফলকে 4 দিয়ে যদি গুণ করি তাহলে পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাবো। আর এই পুরোটার ক্ষেত্রফল মানেই হচ্ছে এই এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল। ইয়েস, তার মানে অতএব এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল, ইজ ইকুয়াল টু 4 ইন্টু ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল। ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে? ঠিক আছে কিনা? তাহলে 4 ইন্টু এই ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল আবার এই যে পুরোটা হাফ ইন্টু d1/2 ইন্টু d2/2। হ্যাঁ, এখন দেখেন এই 2 দিয়ে এই 4 যাবে দুইবার, এই 2 দিয়ে এই 2 কাটা, তাহলে সামনে থাকলো হাফ, এই যে এখানে থাকলো হাফ, আর পাশে আছে d1 ইন্টু d2। তার মানে কি হাফ d1 d2। তার মানে এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল আছে হাফ d1 d2। তাহলে ইজ ইকুয়াল টু কি? ইজ ইকুয়াল টু হাফ d1 d2। এই জন্য বলা হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এমনিতে না, বুঝে বুঝে পড়বেন, তাহলে মনে থাকবে অনেকদিন। ঠিক আছে? তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। প্লিজ একটু রেসপন্স করেন তো, আপনারা রম্বসের কর্ণদ্বয়ের ক্ষেত্রফল বের করার ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা? প্লিজ একটু রেসপন্স করেন কাইন্ডলি। রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটা বুঝছেন কিনা? রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু
কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। জি ভাই, ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। বুঝে বুঝে পড়বেন, আর আমি তো বুঝাই দেওয়ার জন্য আসি আপনাদেরকে, বুঝছেন? তাহলে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের দুইটা সূত্র পাইছি রম্বসের। নাম্বার 1 হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, সেটা তো বুঝাইছি। নাম্বার 2 হচ্ছে কর্ণের সাহায্যে, একটা রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সাহায্যেও ক্ষেত্রফল বের করা যায়। সেক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এবার আমরা বের করবো হচ্ছে একটা রম্বসের একটা কোণ যদি দেওয়া থাকে, সেই কোণের সাহায্যেও, আবার বলছি, একটা রম্বসের একটা রম্বসের বাহুর দৈর্ঘ্য এবং একটা কোণ যদি দেওয়া থাকে, তাহলেও ক্ষেত্রফল বের করা যাবে। তাকান, 3 নাম্বার, মানে রম্বসের ক্ষেত্রফল 3 ভাবে বের করা যায়। একটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, একটা হচ্ছে কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের সাহায্যে, আর একটা হচ্ছে রম্বসের বাহুর দৈর্ঘ্য আর যে কোনো একটা কোণ দেওয়া থাকলেও ক্ষেত্রফল বের করা যাবে। তাহলে রম্বসের বাহুর দৈর্ঘ্য এবং যে কোনো একটি কোণ দেওয়া থাকলে, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটা রম্বস আঁকাই, এবিসিডি রম্বস। এ বি সি ডি রম্বস। ওকে, এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ, মনে করেন এই কোণের মান দেওয়া আছে থিটা, সেই থিটা তার 30 ডিগ্রি হতে পারে, 60 ডিগ্রি হতে পারে। আমি বুঝাবো, মানে এরকম এক্সাম্পল দিয়ে আপনাদেরকে অঙ্ক করাবো যাতে আপনি বুঝতে পারেন সহজে। হ্যাঁ, অঙ্ক করাবো, সমস্যা নেই। থ্যাংক ইউ। তাহলে এই কোণের মানও দেওয়া থাকতে পারে, এই কোণের মানও দেওয়া থাকতে পারে, যাই দেওয়া থাক সমস্যা নেই, একটা কোণ দেওয়া থাকলেই হলো। আমি অঙ্ক যখন করাবো তখন বুঝাই দিব, টেনশন করেন না। হ্যাঁ, আগে থিওরি বলছেন। এই কোণের মান যদি দেওয়া থাকে, তাহলে আমরা এই ক্ষেত্রফলটা কেমনে বের করব? ক্ষেত্রফল হচ্ছে এই যে কোণের মান দেওয়া আছে, এই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার সাইন থিটা। a স্কয়ার সাইন থিটা, ক্ষেত্রফল হচ্ছে a স্কয়ার সাইন থিটা। অর্থাৎ এই সূত্রে অ্যাপ্লাই করলেও এর ক্ষেত্রফল বেরোবে। তো এই সূত্র কখন অ্যাপ্লাই করব? যখন এই কোণের মান দেওয়া থাকবে তখন। এখন অনেকে বলবে ভাই এটা আবার কেমনে আসলো, কোত্থেকে আসলো? দেখেন, এদিকে তাকান। এই এবিসিডি কর্ণের, এই এবিসিডি রম্বসের এই কর্ণটা আমি আঁকালাম। এই যে বিডি কর্ণ, এই বিডি কর্ণ এই রম্বসটাকে কয়টা ত্রিভুজে বিভক্ত করছে? এই বিডি কর্ণ এই রম্বসটাকে 2টা ত্রিভুজে বিভক্ত করছে। এই পাশে একটা ত্রিভুজ, এই পাশে একটা ত্রিভুজ। আপনি কি জানেন যে এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল সমান? তাহলে রম্বসের যদি কোনো একটা কর্ণ আঁকান, এদিকে তাকান, রম্বসের 2টা কর্ণ আঁকালে ভিতরে 4টা ত্রিভুজ সৃষ্টি হয়, 4 জনের ক্ষেত্রফলই সমান। আর রম্বসের যদি একটা কর্ণ আঁকান, তাহলে ভিতরে 2টা ত্রিভুজ সৃষ্টি হবে, 2টারই ক্ষেত্রফল সমান। কিভাবে ক্ষেত্রফল সমান? কারণ দেখেন, এই ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য এ, আর এই বাহুর দৈর্ঘ্য ধরেন d2, এটা d2। আবার এই ত্রিভুজের এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য d2। তার মানে এই ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের মান যা, এই ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের মান তাই। তার মানে এর ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল কি হবে? সমান হবে। সমান হবে, বুঝছেন? তার মানে এর মধ্যে 2টা সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আছে। তার মানে ত্রিভুজ ক্ষেত্রফল এবিডি, এই যে এবিডি বলতে বোঝাচ্ছি কোনটা? এবিডি বলতে এই যে এইটুক, এই যে ত্রিভুজ ক্ষেত্রফল এবিডি ইজ ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্রফল বিডিসি। বিডিসি মানে এইটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল সমান। তার মানে আমি কোনোভাবে যদি
এই এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, তাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। দেখেন এখন ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল, এখন ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল। আচ্ছা আপনাদের কি মনে আছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার যে 6টা ফর্মুলা দেখাইছিলাম তার মধ্যে একটা সূত্র ছিল, মনে আছে? মনে আছে যে দুই বাহুর মান এবং ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। তাহলে এই বাহুর মান দেওয়া আছে, এই বাহুর মান দেওয়া আছে, আর এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি ছিল মনে আছে? হাফ ইন্টু যে দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে এই দুই বাহুর দৈর্ঘ্যের গুণফল, তাহলে এই বাহু হচ্ছে এ, এই বাহু হচ্ছে সি, ইন্টু এই দুই বাহুর অন্তর্গত কোণের সাইন থিটা, অন্তর্গত কোণের সাইন, মনে আছে? তার মানে কোন ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্যের মান আর হচ্ছে ওই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলেও ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যায়। তাহলে এখানে কিন্তু দেখেন এই যে এবিডি ত্রিভুজ, এখন ত্রিভুজের ক্লাস যারা করে না তাদেরকে বোঝানো কিন্তু কঠিন। এই এবিডি ত্রিভুজের কিন্তু এই বাহুর মান দেওয়া আছে এ, এই বাহুর মান দেওয়া আছে এ, এই বাহুর মান দেওয়া আছে এ, আর এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে থিটা। তার মানে কি এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল বের করা যাবে না? অবশ্যই যাবে। তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু যে দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে ওই দুই বাহুর গুণফল। তাহলে অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে এই বাহু আর এই বাহু, এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য এ, তার মানে এ ইন্টু এ ইন্টু এই দুই বাহুর অন্তর্গত যে কোণ সেই কোণের সাইন, তাহলে এই অন্তর্গত কোণ থিটা, তাহলে এর সাইন থিটা। তাহলে এটা কার ক্ষেত্রফল? এটা কিন্তু এই এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল, এটা কিন্তু রম্বসের ক্ষেত্রফল না। তাহলে এই এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এইটা। তাহলে এই এবিডি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আরেকটা ত্রিভুজ এখানে আছে না? তার মানে এই ক্ষেত্রফলকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে এই পুরোটার ক্ষেত্রফল পেয়ে যাব, মানে রম্বসের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে অতএব এবিসিডি, অতএব এবিসিডি রম্বসের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু এই এবিডি ত্রিভুজের ক্ষেত্রফলকে 2 দিয়ে গুণ, তাহলে 2 ইন্টু এই যেটা হাফ ইন্টু এ ইন্টু সাইন থিটা। তাহলে এই হাফ, এই 2 দিয়ে 2 কাটা, তাহলে এ আর এ মিলে এ স্কোয়ার সাইন থিটা, এই যে এ স্কোয়ার সাইন থিটা। ক্লিয়ার বিষয়টা? এ স্কোয়ার সাইন থিটা। আপনারা কি বুঝছেন? এবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? তাহলে এই স্কয়ার সাইন থিটা, যেখানে এ হচ্ছে রম্বসের বাহুর দৈর্ঘ্য, বুঝছেন কিনা প্লিজ একটু রেসপন্স করেন তো, এটা বুঝলেন কিনা? তাহলে রম্বসের ক্ষেত্রফল আমরা 3 ভাবে বের করতে পারি, এই 3 ভাবেই। একটা হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, আর একটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের সাহায্যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, ওটা হচ্ছে সবচেয়ে বেশি বার আসছে। আর একটা হচ্ছে রম্বসের বাহুর দৈর্ঘ্য, আর যদি কোনো একটা কোণ, যে কোনো একটা কোণ, এই 4 কোণের যে কোনো একটা দেওয়া থাকলেই বের করা যাবে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে রম্বসের ক্ষেত্রফল গেল, ক্ষেত্রফলের সূত্র আমরা বললাম। থিওরি আপাতত এখানে ক্লোজড। আরো কিছু রম্বস রিলেটেড, আরো কিছু রম্বসের বৈশিষ্ট্য, আরো কিছু থিওরি আছে, বাট সেগুলো আবার সামান্তরিকের সাথে, বর্গের সাথে, আয়তের সাথে একটু কম্বাইন্ড থিওরি, তো ওইগুলো আবার সব চতুর্ভুজ যখন পড়ানো হয়ে যাবে তখন এদের সবগুলো চতুর্ভুজের কম্বাইন্ড আবার কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো তখন পড়াবো। হ্যাঁ, এই যে দেখেন গাণিতিক সমস্যা, এটা কত নাম্বার পেজে আছে আমি বলে দিচ্ছি। রম্বস আছে হচ্ছে বইয়ে আমাদের এই যে লেকচার বুক, এই যে লেকচার বুক, হ্যাঁ, এই লেকচার বুকে রম্বস আছে হচ্ছে 339 পেজ, 339 পেজে রম্বস রিলেটেড গাণিতিক সমস্যাগুলো পেয়ে যাবেন। ওকে, দেখেন এখানে বলছে রম্বসের কর্ণদ্বয় পরস্পর D1 ও D2 একক হলে, রম্বসের কর্ণদ্বয় দৈর্ঘ্য D1 এবং D2 একক হলে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ? এই রম্বসটির আর রম্বসের হয়তো রম্বসটির ক্ষেত্রফল কত? এটা বাদ যাবে, এটা বাদ যাবে। রম্বসটির ক্ষেত্রফল কত বুঝছেন? রম্বসটির ক্ষেত্রফল কত? রম্বসটির ক্ষেত্রফল কত? ওকে, আচ্ছা, তাহলে আমরা কি জানি? কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এই যে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে বি নাম্বার অপশন রাইট, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, ঠিক আছে? ওকে, নেক্সট, রম্বসের ক্ষেত্রফল কত? রম্বসের ক্ষেত্রফল সরাসরি, তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়, দেখেন হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে এভাবে বাংলাও আসছে, এই বাংলা লেখাও আসছে,
হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এই ভূমি ইন্টু উচ্চতা কিন্তু না, এই যদি হাফ না থাকতো তাহলে ভূমি ইন্টু উচ্চতা হতো। ঠিক আছে? আচ্ছা, এবার যাচ্ছি পরবর্তী প্রশ্ন। একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হয়, তবে রম্বসের ক্ষেত্রফল কত? একটা রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে D1, দেখেন এটা হচ্ছে D1, এটা হচ্ছে D2, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য। তাহলে বলছে ক্ষেত্রফল কত? তাহলে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল এরিয়া কি? এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে D1 ইন্টু D2। খুবই সহজ। হ্যাঁ, তবে কিছু ক্রিটিক্যাল অঙ্ক আছে, আমি দিয়ে রাখছি, করে দিব, সমস্যা নেই। D1 এর মান হচ্ছে 4 আর D2 এর মান হচ্ছে 6। এই 2 দিয়ে 4 এর ভিতরে যাবে 2 বার, এই 2 দিয়ে 6 কে গুণ করলে 6 দুগুণী 12। যেহেতু এগুলো সেন্টিমিটারে ছিল তাই এটা হবে বর্গ সেন্টিমিটার, মানে স্কয়ার সেন্টিমিটার। তাহলে 12 স্কয়ার সেন্টিমিটার, সি নাম্বার অপশন, 12 স্কয়ার সেন্টিমিটার। ওকে, 24 কিভাবে? 12 স্কয়ার সেন্টিমিটার। ঠিক আছে। একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার ও 60 সেন্টিমিটার, তার মানে এটা হচ্ছে D1, এটা হচ্ছে D2। বলছে রম্বসের ক্ষেত্রফল কত? তাহলে রম্বসের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে হাফ ইন্টু D1 ইন্টু D2। তাহলে হাফ ইন্টু D1 এর মান হচ্ছে 40 আর D2 এর মান হচ্ছে 60। এই 2 দিয়ে 40 কে কাটা যাবে 20 বার, তাহলে 20 গুণ 60, তাহলে 20 ইন্টু 60। প্রথমে সংখ্যাগুলো গুণ করেন, এই 2 দিয়ে 6 কে গুণ করলে 12, আর এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, মোট 2টা শূন্য, সেই 2টা শূন্য পাশে বসাই দিবেন, তাহলে 1200। যেহেতু এটা আর এটা সেন্টিমিটার আছে তাই এটা হবে বর্গ সেন্টিমিটার, মানে স্কয়ার সেন্টিমিটার। ক্লিয়ার বিষয়টা? ওকে, 1200। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত? তো রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে D1 ইন্টু D2। তাহলে হাফ ইন্টু D1, D1 এর মান কত? 8, D2, D2 এর মান কত? 6। এই 2 দিয়ে এই 8 যাবে 4 বার, 4 আর 6 গুণ করলে 4 6 24। যেহেতু 8 এবং 6 সেন্টিমিটার আছে তাই এটা হবে বর্গ সেন্টিমিটার। ক্লিয়ার? ওকে, আচ্ছা, 59-এর পরে এবার আমি 60 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। একটি রম্বস ক্ষেত্রের কর্ণ যথাক্রমে 5 সেন্টিমিটার ও 4.5 সেন্টিমিটার, তার মানে 5 সেন্টিমিটার এটা হচ্ছে D1 কর্ণের দৈর্ঘ্য, এটা হচ্ছে D2। বলছে ক্ষেত্রফল কত? তাহলে আমরা কি জানি? এরিয়া হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে D1 ইন্টু D2। হ্যাঁ, তাহলে হাফ ইন্টু D1 এর মান হচ্ছে 5 আর D2 এর মান হচ্ছে 4.5। এদিকে তাকান, এই 2 দিয়ে না যায় 5 কে কাটা, না যায় 4.5 কে কাটা, কিন্তু 2 দিয়ে 5 কে কাটলে 2.5 বার যাবে, 2.5 দুগুণী 5, 2.5 এর নামটা পড়েন, 2.5 দুগুণী 5 না, 2 দিয়ে 5 কে কাটলে 2.5 বার যায়, 2.5 দুগুণী 5। আমাদেরকে 1.5 এর নামটা পড়াইতো, যে 1.5 এর নামটা পড়ো, 1.5। তাহলে 1.5 অক্ষে 1.5, 1.5 দুগুণী 3, 3 দিয়ে 4.5, 4 দিয়ে 6, 5 দিয়ে 7.5। হ্যাঁ, এইভাবে 1.5 এর নামটা পড়াতো, 6 দিয়ে 9 আর 1.5 10 15। বুঝছেন? 1.5 এর নামটা পড়াতো কে? আমাদের স্যার প্রাইমারিতে। কেন? শাস্তি দিত, শাস্তি। ক্লাসের মধ্যে কেউ যদি কোনো প্রকার মানে ফাজলামি করতো তাহলে তার শাস্তি হলো 1.5 এর নামটা, 1.5 এর নামটা পড়ে আসবা তুমি, 2.5 এর নামটা, 3.5 এর নামটা, এগুলো পড়াইতো। এখন এমনিতেই নামটা মনে থাকে না, আবার 1.5 এর নামটা, তো আমাদের শাস্তি হিসেবে পরে বলছে আর কালকে তুই 1.5 এর নামটা পড়ে আসবি। এবার 1.5 এর নামটা যদি ও পারে ভালো কথা, পাইছে গেল, আর যদি না পারে তাহলে মারবে না, বলবে এর পরের দিন 1.25 এর নামটা। এরকম করে শাস্তি আস্তে আস্তে বাড়তে থাকবে। ঠিক আছে? তো 1.5 এর নামটাও পড়বেন, সমস্যা কি? তো দেখেন, তাহলে 2 দিয়ে 5 কে কাটা যায় 2.5 বার, তার মানে 2.5 আর 4.5 গুণ, তার মানে 2.5 ইন্টু 4.5। এবার দশমিকের গুণ তো আমি শিখাইছি, দশমিকের গুণ করার সময় কি করতে হয়? দশমিকের গুণ করার সময় দশমিক বাদ দিয়ে আগে এই সংখ্যা দুটা গুণ করতে হয়। দশমিক বাদ দিয়ে এই সংখ্যা দুটা হচ্ছে 45 আর হচ্ছে 25। এখন 25 এর নামটা পারেন না? 25 দিয়ে 5 কে গুণ করলে 5 25 125 এর 5, হাতে থাকলো 12, 4 25 100 আর ওই হাতের 12, তাহলে 112। তার মানে 1125, অর্থাৎ এটা গুণ করলে হচ্ছে 1125। তাহলে এখানে বসাই দিলাম 1125। এবার গুনতে হবে দশমিকের পরে কয় ঘর? দশমিকের পরে এখানে 1 ঘর, এখানে 1 ঘর, মানে এখানে দশমিকের পরে মোট 2 ঘর। তার মানে এখানে দশমিক এমন জায়গায় বসাতে হবে যেন দশমিকের পরে 2টা ঘর থাকে। তাহলে কোথায় বসাবো বলেন? এখানে বসালে পরে আমার দশমিকের পরে 2 ঘর থাকতেছে, দ্যাট মিনস 11.25। তাহলে 11.25, 11.25, এই যে আমার 4 নাম্বার অপশন হচ্ছে 11.25। ক্লিয়ার বিষয়টা? 11.25।
বোঝা গেছে? ওকে, তাহলে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 5 মিটার, 5 মিটার ও 4.2 মিটার, তার মানে এটা হচ্ছে D1, এটা হচ্ছে D2 হলে তার ক্ষেত্রফল কত? আচ্ছা, তাহলে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু D1 D2, হাফ ইন্টু D1 D2, তাহলে হাফ ইন্টু D1 এর মান হচ্ছে 5 আর D2 এর মান হচ্ছে 4.2। এবার এই 2 দিয়ে 5 এর মধ্যে যাবে আড়াই বার, 2.5, তাই এটা হচ্ছে 2.5 ইন্টু হচ্ছে 4.2। দশমিকের গুণ কিন্তু করাইছি আমরা ক্লাসে, এই জন্য কিন্তু দেখাচ্ছি না। তাহলে এখানে দশমিক বাদ দিলে সংখ্যাটা 25 আর 42, তাহলে 25 আর 42 আগে গুণ করেন। 25 এর নাম তো আমাদের মুখস্থ আছে। এই 25 দিয়ে 2 কে গুণ করলে 25 দুগুণী 50 এর শূন্য হাতে কত? 5। 4 25 100 আর 5 কত হয়? 105 হয়। তার মানে এটা হচ্ছে 1050। দ্যাট মিন্স এটা গুণ করে আসবে 1050। এবার দশমিক বসাতে হবে। দশমিকের পরে এখানে এক ঘর, দশমিকের পরে এখানে এক ঘর, তার মানে দশমিকের পরে এখানে মোট 2 ঘর। তার মানে দশমিক এমন জায়গায় বসাতে হবে যেন দশমিকের পরে 2 ঘর থাকে। তাহলে এইখানে বসালে আমার দশমিকের পরে 2 ঘর থাকতেছে, এক ঘর 2 ঘর, তার মানে 10.50। এই 10 দশমিক বসানোর পরে এই লাস্টের জিরোর কোনো ভ্যালু নাই, তার মানে এই জিনিসটা আসলে 10.50 মানেই 10.5। তো 10.5 এই যে 1 নাম্বার অপশন আছে 10.5। ক্লিয়ার বিষয়টা? ওকে, নেক্সট, একটি রম্বসের ক্ষেত্রফল 52 বর্গ সেন্টিমিটার হলে কর্ণদ্বয়ের গুণফল কত? আগে দেখেন, এবার কিন্তু দেওয়া আছে এরিয়া, এটা কিন্তু এরিয়া দেওয়া আছে, আর বের করতে বলছে কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয়ের গুণফল মানে কর্ণ একটা হচ্ছে D1 আর একটা হচ্ছে D2, কর্ণদ্বয়ের গুণফল মানে D1 D2 বের করতে বলছে। বুঝতে হবে কি বের করতে বলছে, এই অঙ্কে বের করতে বলছে কর্ণদ্বয়ের গুণফল মানে D1 ইন্টু D2 ইজ ইকুয়াল টু হোয়াট? D1 ইন্টু D2 বের করতে বলছে। তাহলে D1 ইন্টু D2 যদি বের করতে চাই তাহলে আমাদের সূত্র কি? আমাদের সূত্র হচ্ছে এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু D1 ইন্টু D2। এই তো এই এরিয়ার মান দেওয়া আছে কত? 52, তাহলে এটা হচ্ছে 52 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু D1 ইন্টু D2। তাহলে যেহেতু আমাকে কর্ণদ্বয়ের গুণফল বের করতে হবে, মানে এই জিনিসটা বের করতে হবে, তাহলে এটা রেখে দেন আর এই 2 এই পাশে পার করে দেন। তাহলে 2 এই পাশে ভাগ আছে, এই পাশে এসে 52 সাথে গুণ হবে, তাহলে এটা হচ্ছে 52 ইন্টু হচ্ছে 2 ইজ ইকুয়াল টু D1 ইন্টু D2। তার 52 দুগুণী 104 ইজ ইকুয়াল টু D1 ইন্টু D2। তার মানে কর্ণদ্বয়ের গুণফল হচ্ছে 104। কর্ণদ্বয়ের গুণফল কত? 104। ক্লিয়ার বিষয়টা? ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে? একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। এই রম্বসের, আচ্ছা এই 63 নাম্বার কোশ্চেনটা আমি পরে সলভ করে দেবো, যদিও আমি এখন করে দিলেই পারতাম, কিন্তু পরে করাবো। কেন? কারণ এইটার সাথে আবার বর্গের আবার সম্পর্ক আছে। যেহেতু বর্গ আমি এখনো পড়াইনি, তাই এই প্রশ্নটা আমি পরে সলভ করে দিব। হ্যাঁ, মনে রাখেন। হ্যাঁ, এই প্রশ্নটা পরে সলভ করে দিচ্ছি। কোন রম্বসের একটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য, দেখেন এদিকে তাকান প্লিজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন চলে আসছে এখন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসার মতো। হ্যাঁ, কোন রম্বসের একটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 13 এবং 24 সেন্টিমিটার। রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত? তার মানে একটি বাহু মানে রম্বসের একটি বাহু মানে তো সব বাহুর দৈর্ঘ্য এই 13। হ্যাঁ, মানে এটা হচ্ছে এর মান, এই যে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 13, আর একটা কর্ণ সেটা আমি ধরলাম D1, এটা হচ্ছে 24। এইটুক বুঝছেন কিনা বলেন? বলছে আর একটা কর্ণ কত, মানে D2 কত। তাইলে এই যে আমাদের দুইটা কর্ণ আর এটার মধ্যে একটা সম্পর্ক আছে, তাকান এদিকে, দুইটা কর্ণ আর এর মধ্যে বাহুর মধ্যে সম্পর্ক নাই। ইয়েস, দেখছেন ওই সূত্র এখন কাজে লাগবে। আমরা জানি D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4A স্কোয়ার, জানি কিনা? এই D1 এর মান হচ্ছে 24, তাহলে 24 স্কোয়ার। D2 বের করবো, তাহলে এটা রেখে দেন, D2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু A স্কোয়ার, এ হচ্ছে 13, তাহলে 13 স্কোয়ার। এই 24 স্কোয়ার হচ্ছে 576। দেখছেন আজকে বর্গ কাজে লাগতেছে। 24 স্কোয়ার 576 মনে রাখলে তাড়াতাড়ি হবে, সেই কবে পড়াইছি। ইজ ইকুয়াল টু 4 ইন্টু 13 স্কোয়ার 169। তাহলে এই 576 প্লাস D2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 দিয়ে গুণ করেন, 4 9 36, 6 হাতে 3, 4 6 24 আর 3 27, হাতে 2, 4 1 4 2 6। এবার এই 576 ওই পাশে বিয়োগ করবো, তাহলে এই পাশে থাকবে D2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 676, এই সংখ্যা ওই পাশে বিয়োগ হবে 576, তাহলে D2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 100। 676 থেকে 576 গেলে 100 না? তা D2 স্কোয়ার যদি 100 হয় তাহলে D2 কত? তাহলে D2 ইকুয়াল টু √100। এই যে
এই স্কোয়ারটা ওই পাশে যে রুট হলো, তাহলে কত হলো রুট 100 মানে 10, তাহলে ডি টু হচ্ছে 10, তাহলে ডি টুর ভ্যালু কত 10। ক্লিয়ার বিষয়টা? ডি টুর ভ্যালু হচ্ছে 10। হয়েছে এটা? ওকে, এবার একটু দেখেন এই অঙ্কটা, এটা কি এই মেথড তো বুঝছেন। এবার হচ্ছে বিকল্প সমাধান, এটা আমি মুছে দিব, এটা মুছে দিব, এটা মুছে দিই। এবার আমি একটু বিকল্প সমাধান বলি। এবার আমি একটা বিকল্প সমাধান বলি। বিকল্প সমাধান, এই বিকল্প সমাধান বিকল্প এবং স্মার্ট সলিউশন, স্মার্ট সমাধান, বিকল্প এবং স্মার্ট সমাধান কিভাবে? চিত্র আঁকাবেন, আপনি চিত্র আঁকায় ফেলবেন, তাকানের দিকে। চিত্র আঁকালাম, এই প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 13, এটা 13, এটা 13, এটা 13, এটা 13, এই যে বাহুর দৈর্ঘ্য 13, আর একটা কর্ণ হচ্ছে 24। তাহলে এই এদিকে তাকান, ধরলাম এই পুরোটা 24, এই যে একটা কর্ণের দৈর্ঘ্য 24, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, মনোযোগ দেন। এই পুরো কর্ণটা ধরলাম 24, তাহলে এইটা যদি ছেদ বিন্দু হয়, এই যে এটা ছেদ বিন্দু ও বিন্দু, তাহলে এই পুরো কর্ণ যদি 24 হয়, তাহলে এইটুক কত? এইটুক হবে 12, আর এইটুক হবে 12। এইটুক বুঝছেন কিনা বলেন? এইটুক বুঝছেন কিনা বলেন? এখন আমাকে বলেন এই যে OAB, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই যে দিকে দেখান, ধরলাম এটা ABCD রম্বস। হ্যাঁ, তাহলে OAB কি সমকোণী ত্রিভুজ না? OAB কি সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ না? OAB কি সমকোণী ত্রিভুজ না? ইয়েস। আর সমকোণী ত্রিভুজের 3 বাহুর অনুপাত কি হতে পারে? 3:4:5 হতে পারে, 5:12:13 হতে পারে, 8:15:17 হতে পারে। এই অনুপাত আপনাকে ছাড়বে না যতক্ষণ পর্যন্ত আপনি সমকোণী ত্রিভুজের মধ্যে আছেন। তাহলে এই যে OAB সমকোণী ত্রিভুজ, মানে এই যে এটা, এই যে এটা, এই যে এই সমকোণী ত্রিভুজের 3 বাহু, তার মধ্যে অতিভুজ, এই যে এটা অতিভুজ না? এই অতিভুজ বাই হচ্ছে 13 কোথায় আছে? এই যে, তার মানে এই অনুপাত 5:12:13, এই দেখেন এটা 13, এটা হচ্ছে 12, তাহলে এটা হবে 5, এটা হবে 5। এইটুক কিন্তু 5, এই পুরোটা না। তাহলে এইটুক যদি 5 হয়, তাহলে এইটুকু তো 5 হবে। তাহলে এই টোটাল কর্ণ কত হইলো? 5 5 তো 10। এটা হলো স্মার্ট সলিউশন। বুঝছেন কিনা বলেন? বোঝা গেছে? তাহলে এইটুক 5 হলে উপরটুকু 5, তাহলে 5 5 10। তার মানে অঙ্ক করাই লাগে না, সেই অনুপাত মুখস্থ করেই আমরা করে দিচ্ছি। ক্লিয়ার হলো কিনা বলেন তো? ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। মূল নিয়মেও সলিউশন করবেন, লজিক দিয়েও সলিউশন করবেন, দুইটাই করবেন। ওকে, এবার দেখেন একটি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। প্রতিটি বাহুর দৈর্ঘ্য মানে এটা হচ্ছে A। বলছে রম্বসটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। রম্বসটির ক্ষেত্রফল চাইছে। এখন খালি প্রতিটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, দেখেন প্রতিটা বাহুর দৈর্ঘ্য, তার মানে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5। এখন ক্ষেত্রফল তো শুধু বাহুর দৈর্ঘ্য দিয়ে হবে না, উচ্চতা না থাকলে হবে না, বা কর্ণের দৈর্ঘ্য না থাকলে হবে না। তাহলে কর্ণ যদি আমি আঁকাই, দেখান তাকানি দিকে, তাহলে এইটা যদি 5 হয়, এটা যদি 5 হয়, আমি একটু এই যে এই ত্রিভুজটার কথা চিন্তা করেন, যেটাকে আমি আলাদা করে দাগ দিলাম। এই ত্রিভুজের এটা কি অতিভুজ না? তাহলে অতিভুজ যদি 5 হয়, তাহলে কোন অনুপাতের সাথে ম্যাচ করতেছে? এটা তো সমকোণী ত্রিভুজ, 3:4:5 এই অনুপাতের সাথে ম্যাচ করতেছে, যেখানে অতিভুজ 5। তাহলে বাকি দুইটা হবে 3 আর 4, তাহলে এইটুক হবে 3, এইটুক হবে 4। তাহলে এইটুক, এটা কিন্তু পুরোটা না এইটুক, কারণ OAB সমকোণী ত্রিভুজটা চিন্তা করতেছি, মানে এই যে ভিতরে এই সমকোণী ত্রিভুজটা খালি চিন্তা করতেছি। এর 3 বাহুর দৈর্ঘ্য হবে 3:4:5। কি করে বুঝলাম? এই যে অতিভুজ 5 আছে। এছাড়া আর কোনো ওয়ে নাই, এছাড়া আর কোনো ক্লু নাই, কারণ আপনাকে ক্ষেত্রফল বের করতে গেলে তো কর্ণের মান লাগবেই। কর্ণের মান ছাড়া তো পারবেন না, কিন্তু কর্ণের মান বের করার মতো পজিশনও নাই।
তাইলে ওই যে এই মুখস্থ মানে এই ধরনের অঙ্ক পরীক্ষা আসা উচিত না। আমি আবার বলছি এরকম ইনসাফিসিয়েন্ট ডাটা ইনসাফিসিয়েন্ট, তাও আমরা মুখস্থ করে ফেলবো। কেন? এটা 5, তাহলে এইটুক 3, এইটুক 4, এইটুক 3 হলে এইটুকু 3 হবে, এইটুক 4 হলে এইটুকু 4 হবে। তাহলে কর্ণ কি হলো? তাহলে কর্ণ D1 ইকুয়াল টু কি হলো? এই 4 আর এই 4 মিলে হচ্ছে 8, আর কর্ণ D2 কত হলো? এই 3 আর এই 3 মিলে হলো 6। এবার কর্ণের দৈর্ঘ্য আমি এভাবে বের করে ফেললাম। এইবার আমরা এরিয়া কত হবে? এরিয়া হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল D1 ইন্টু D2, তাহলে হাফ ইন্টু D1 এর মান হচ্ছে 8, D2 এর মান হচ্ছে 6। এই 2 দিয়ে এটা যাবে 4 বার, 4 6 24। 24 কি আছে? আছে, এ নাম্বার অপশনে 24 আছে। এছাড়া এই অঙ্কের সমাধান নাই, এই অঙ্কের ডাটা ইনসাফিসিয়েন্ট, ডাটা নেই সম্পূর্ণ, ঠিক আছে? তবে এইভাবে করতে হবে, কিছু করার নেই, যেহেতু পরীক্ষা প্রশ্ন আসছে। এখন অনেকে বলবেন যে ভাই আগে D1 D2 বের করেন, কোন সূত্র দিয়ে বের করবেন বলেন? কোন সূত্র দিয়ে বের করবেন? এই যে D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4A স্কোয়ার। ওকে ফাইন, তাহলে 4 ইন্টু এর মান কত? 5, তাহলে 5 স্কোয়ার, তাহলে D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার ইকুয়াল টু, তাহলে D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার ইজ ইকুয়াল টু এই 4 আর 5 স্কোয়ার 25, তাহলে 4 25 100। এখন এখান থেকে কি D1 D2 দুইটা বের করা সম্ভব? সম্ভব না। কেন? সরল সমীকরণে পড়াইছি, এখানে চলক আছে দুইটা কিন্তু ইকুয়েশন তো একটা, তার মানে এখান থেকে D1 আর D2 বের করা পসিবল না। তার মানে এই অঙ্কে D1 D2 এর মান বের করার জন্য সাফিসিয়েন্ট ডাটা দেওয়া নাই। তাহলে কি করতে হবে? এই যে অনুপাত, এই অনুপাত দিয়ে মুখস্থ করতে হবে, কিছু করার নেই। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সটে কি বলছে? কোন রম্বসের একটি কর্ণ অপর কর্ণের দ্বিগুণ। তাকান, কোন রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 25 স্কয়ার সেন্টিমিটার হলে কর্ণদ্বয়ের যোগফল। কর্ণদ্বয়ের যোগফল মানে D1 প্লাস D2 কত? D1 প্লাস D2 এটা নির্ণয় করতে বলছে, কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল, রাইট? কোন রম্বসের একটি কর্ণ অপর কর্ণের দ্বিগুণ, তাহলে একটি কর্ণ অপর কর্ণের দ্বিগুণ। আচ্ছা ঠিক আছে, তার মানে একটা কর্ণ অপর কর্ণের দ্বিগুণ হলে তার মানে আমি যদি D1 এর মান যদি x ধরি তাহলে D2 হবে 2x। বিষয়টা কিন্তু এরকম, এই যে একটা আর একটা দ্বিগুণ, তার মানে একটা যদি x হয় আর একটা 2x হবে। হ্যাঁ, তাহলে একটি আর একটির দ্বিগুণ মানে একটি মানে প্রথমটা, অপরটি মানে দ্বিতীয়টি, তার মানে প্রথমটির দৈর্ঘ্য দ্বিতীয়টির দ্বিগুণ, তার মানে D2 আপনাকে x ধরতে হবে। তাহলে D2 যদি x হয় তাহলে D1 হবে হচ্ছে 2x। এই যে একটির দৈর্ঘ্য অপরটার দৈর্ঘ্যের দ্বিগুণ। এমসিকিউতে ভুল হবে না, D1 এর মান যদি x ধরেন D2 এর মান 2x ধরেন, কারণ এমসিকিউতে কেউ দেখতে আসবেন আপনি অঙ্কটা কেমনে করছেন, উত্তর মিলছে কিনা, দ্যাট ইজ এনাফ। বাট লিখিত পরীক্ষায় যদি ধরা ভুল হয় তাহলে কিন্তু ভাষার সাথে অঙ্কের ভাষার সাথে ধরার মিল থাকতে হবে। এবার এই ক্ষেত্রফলের মান দিয়ে আছে এত, তাহলে আমরা যদি এই কর্ণের দৈর্ঘ্যের যোগফল বের করতে চাই তাহলে এই কর্ণের দৈর্ঘ্যের মান তো আগে বের করতে হবে। তো কর্ণের দৈর্ঘ্যের মানই তো অঙ্কে দেওয়া নাই, তাহলে এই কর্ণের দৈর্ঘ্যের মান আগে বের করতে হবে, তার জন্য এই ক্ষেত্রফল দেওয়া আছে। এখন আমরা কি জানি? সূত্র হচ্ছে এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল মানে D1 ইন্টু D2। এই এরিয়ার মান দিয়ে আছে 25, তাহলে এখানে আমি বসালাম 25 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু D1 এর মান হচ্ছে 2x আর D2 এর মান হচ্ছে x। ওকে, এই 2 দিয়ে এই 2 কাটা, তাহলে এই পাশে হলো 25 আর ওই পাশে হচ্ছে x, আর x গুণ করলে x স্কয়ার। আমরা এখান থেকে x এর মান বের করব, সেই x এর মান এখানে এখানে বসাই দিলে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য চলে আসবে, বুঝছেন? এই স্কয়ার এই পাশে রুট করলে x ইকুয়াল টু কি? √25, আর x ইকুয়াল টু √25 মানে x এর মান 5। x এর মান 5 বের হয়ে গেছে, অতএব কর্ণদ্বয়ের যোগফল, কর্ণদ্বয়ের যোগফল ইজ ইকুয়াল টু D1 প্লাস D2। তো D1 এর মান হচ্ছে 2x আর D2 এর মান হচ্ছে x, তার মানে 3x। তাহলে 3 ইন্টু x এর মান আবার 5, তাহলে 3 5 15। ক্লিয়ার বিষয়টা? আশা করি বুঝতে পারছেন। তাহলে কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের যোগফল হচ্ছে 15। ওকে, এখানে একটু ভুল আছে। হ্যাঁ, প্রথম এই 1 আর 3 নাম্বার অপশন একটু কারেকশন হবে, 1 আর 3 নাম্বার অপশন কারেকশন করে দিবেন। এটা হচ্ছে 72 বানাই দিবেন, 72 72। এটা 72, এখানে 72 বানাই দিবেন, এখানেও 72 বানাই দিবেন, ঠিক আছে? এই ভুল আছে, কারেকশন অপশনে ভুল। একটি রম্বসের পরিসীমা 180 সেন্টিমিটার, রম্বসের পরিসীমা দেওয়া আছে, দেখেন
রম্বসের পরিসীমা। আচ্ছা, রম্বসের ক্ষেত্রফল পড়াইছি, কর্ণের সাথে বাহুর সম্পর্ক পড়াইছি, কিন্তু পরিসীমা পড়াইনি। রম্বসের পরিসীমা, পরিসীমা মানে হচ্ছে কোন একটা ক্ষেত্রের পরিসীমা মানে ওই ক্ষেত্রের পরিধি নির্দেশক রেখার যোগফল। এটাকে সহজ করে যদি বলি, সেটা হচ্ছে একটা ক্ষেত্রের পরিসীমা মানে হচ্ছে ওই ক্ষেত্রের যতগুলো বাহু আছে সে সবগুলো বাহুর দৈর্ঘ্যের যোগফল, এগুলো পরিসীমা। তাহলে রম্বসের পরিসীমা কি হবে? রম্বসের পরিসীমাটা আবার পড়াইনি। রম্বসের বাহু কয়টা? 4টা। এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য এ। সীমার নির্ধারণকারী এই রেখাগুলোর যোগফল, সেটা হচ্ছে পরিসীমা। তাহলে রম্বসের বাহু যেহেতু 4টা, তাহলে 4 বাহুর দৈর্ঘ্যের যোগফল, তাহলে 4 বাহুর দৈর্ঘ্যের যোগফল মানে এ প্লাস এ প্লাস এ প্লাস এ মানে 4a। তাহলে রম্বসের পরিসীমা হচ্ছে 4a, ব্যাস, যেখানে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। তাহলে রম্বসের পরিসীমা দিয়ে আছে 180 সেন্টিমিটার, মানে এই 4 এর মান হচ্ছে 180 সেন্টিমিটার, বুঝছেন? 4a ইকুয়াল টু 180। ক্ষুদ্রতম কর্ণটি 54, ক্ষুদ্রতম কর্ণ, এই যে দুইটা কর্ণ আকারে ক্ষুদ্রতম কর্ণ মানে এই কর্ণটা 54। অপর কর্ণটি ও ক্ষেত্রফল নির্ণয় করুন। এখানে ক্ষেত্রফল এ কার মিস হয়ে গেছে, ও ক্ষেত্রফল নির্ণয় করুন। অপর কর্ণটি, এটা কত? 67 নাম্বার না? 67 কই গেল? ও ক্ষেত্রফল নির্ণয় করুন। আচ্ছা, তাহলে এখন ক্ষেত্রফল বের করতে গেলে আপনার কি লাগবে? আচ্ছা, ক্ষেত্রফল বের করতে গেলে আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে এই কর্ণদ্বয়ের মান জানতে হবে, তাই কর্ণদ্বয়ের মান আগে আমাকে বের করতে হবে। তাহলে আমরা চিত্র আকারে করে ফেলি। তাহলে এখানে পরিসীমা দেওয়া আছে কত? 180। পরিসীমা মানে 4a, তার মানে 4a ইকুয়াল টু 180। এখান থেকে এর মান পেয়ে যাব। এই 180 কে এই 4 গুণ আছে, এই পাশে ভাগ হবে। 4 দিয়ে সরাসরি কাটতে পারেন বা 2 দিয়েও কেটে নিতে পারেন। 2 দিয়ে কাটলে 2 দুগুণী 4, 90 দুগুণী 180, 45 দুগুণী 90। তার মানে a ইজ ইকুয়াল টু 45। তার মানে হচ্ছে এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে 45। এইটুকু বুঝছেন কিনা বলেন? বাহুর দৈর্ঘ্য 45। ক্ষুদ্রতম কর্ণটি 54, তার মানে এই পুরোটার মান 54। দিকে তাকান, এই পুরোটার মান 54। এই পুরোটা যদি 54 হয়, তাহলে অর্ধেক কতটুক? এখান থেকে এইটুক কতটুক? এইটুক হবে 27 হবে, কারণ আমরা জানি এই কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এইটুক হবে 54 অর্ধেক 27, তাহলে এইটুকু 27। এখন আমরা বের করব যে এই মানটুক কত। এই যে এই মানটুক কত, এইটুক কত, এটা আমরা বের করব। তো এখন দেখবো যে, দেখেন এদিকে তাকান, এখানে যে সমকোণী ত্রিভুজ আছে, এই যে মাঝখানে, এই যেটা, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাই না? এই সমকোণী ত্রিভুজের মানে বাহুগুলো কোন অনুপাতে পড়ছে? এখন আমাদের অনুপাত আছে কি? 3:4:5। দেখেন কোথায় যে লিখি, এই যে 3:4:5, 5:12:13, 8:15:17। এখন আমাকে দেখতে হবে এই যে অতিভুজ, এই অতিভুজের মান 45। এখন 45 কি এখানে অতিভুজে কোথাও আছে? নাই। দেখেন এখানে কোথাও 45 নাই, কিন্তু 45 এর গুণিতক আছে, এই যে 5। এই 5 এর সাথে কত গুণ করলে 45 হয়? 9 গুণ। তার মানে অ্যাকচুয়ালি এই অনুপাতের সাথে 9 গুণ করে আসলে এই ত্রিভুজের 3 বাহু পাওয়া যাবে, বুঝছেন? তাহলে এই 5 এর সাথে 9 গুণ করলে এই যে 45, এই 9 এর সাথে 3 গুণ করলে 3 9 এই যে 27 মিলে গেছে, দেখছেন? 9 এর সাথে 4 গুণ করলে 4 9 36। তার মানে এইটুকের মান 36। এই যে এইটুক 36, এইটুক 36 হলে এইটুকু 36 হবে। তার মানে বৃহত্তম কর্ণটা 36 যোগ 36 72। তার মানে d2 ইজ ইকুয়াল টু 36 প্লাস 36 ইজ ইকুয়াল টু 72। এইটুক কি বুঝছেন আপনারা? তার মানে দ্বিতীয় কর্ণটা হচ্ছে 72। হ্যাঁ, এখন আমি একটা কর্ণ 54 দেওয়াই আছে, আর দ্বিতীয় কর্ণ আমরা পেয়ে গেছি 72। তাহলে ক্ষেত্রফল পাবো না? তাহলে অতএব এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল d1 ইন্টু d2। তাহলে হাফ ইন্টু d1 এর মান হচ্ছে ধরেন 54, আর d2 এর মান হচ্ছে 72। ওকে, এই 2 দিয়ে এটা যাবে 27 বার। তার মানে 27 ইন্টু 72। এই 27 আর 72 গুণ, দেখেন এক লাইনে গুণ করা শিখাইছিলাম। প্রথমে এই দুইটা গুণ, এই দুইটা গুণ, এই দুইটা গুণ। 7 দুগুণী 14, 4 হাতে 1 রেখে দিলাম। এবার আড়াআড়ি গুণ, 2 দুগুণী 4,
7 সাথে 49, 7 সাথে 49 সাথে 2 গুণে 4 গুণ করলে হবে 53, 53 সাথে 1 হাতের 1 যোগ করলে হবে 54, হাতে 5 রেখে দিলাম। এবার সোজা সোজা গুণ, 7 দুগুণে 14 আর 5 কত 19, তো 1944, 1944 হচ্ছে ক্ষেত্রফল। 1944, আচ্ছা এখানে 72 দিয়ে লাভ নাই, 72 দিতে হবে এখানে, 72 দিতে হলে যে এখানে এই দুইটাতে 72 দিতে হবে। হ্যাঁ, এই দুইটাতে 72 দিবেন, বুঝছেন? ওইখানে দিয়ে লাভ নাই, তাহলে মিলবে না। তাহলে 72 হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, হ্যাঁ, আর 1944 হচ্ছে ক্ষেত্রফল। তাহলে কয় নাম্বার অপশন? ডি নাম্বার অপশন। এই যে 1944 আর 72, তাহলে ডি নাম্বার অপশন। বোঝা গেছে বিষয়টা? ডি নাম্বার অপশন। এখানে কত আছে দেখি একটু, 67 নাম্বার প্রশ্ন, 67 ডি। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আপনারা কি অঙ্কটা বুঝছেন? প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করেন তো। মানে এই যে এখানে কিভাবে আমরা বের করলাম, এই অনুপাত থেকে কিভাবে বের করলাম, অতিভুজের মানের সাথে আগে মিলাইছি, কারণ অতিভুজের মানটা দেওয়া ছিল তাই। হ্যাঁ, অতিভুজের মান 45, তাহলে দেখতেছি এখানে অতিভুজ, এই যে এগুলোই তো অতিভুজ, তাহলে অতিভুজে এখানে কোথাও 45 সরাসরি নাই, তাহলে দেখতে হবে 45 যদি নাই তাহলে 45 এর গুণিতক, 45 এর গুণনীয়ক কেউ আছে কিনা। এই যে 5, 5 এর সাথে 9 গুণ করলে হয় 45, তার মানে এইটা আসলে এই অনুপাতকে 9 দিয়ে গুণ করে পাওয়া গেছে। ওকে, নেক্সটে কি বলছে? রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 24 সেন্টিমিটার। আচ্ছা, আগেরটার মূল নিয়ম পারবেন না? আগেরটার মূল নিয়ম কি পারবেন আপনারা? প্লিজ একটু রেসপন্স করেন তো। আগেরটার মূল নিয়ম পারবেন না? এটা বলেন তো, মূল নিয়ম পারবেন না? এটার মূল নিয়ম পারবেন না? দেখেন কি দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে। পরিসীমা মানে হচ্ছে 4a, তাহলে 4a ইজ ইকুয়াল টু 180। এখান থেকে a বের করে ফেলবেন, a ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই 4 মানে 45 সেন্টিমিটার। a বের করে ফেললেন, হ্যাঁ, a বের করে ফেললেন। ক্ষুদ্রতম কর্ণটা আমরা ধরে নিলাম, ক্ষুদ্রতম কর্ণটা d1, এটা হচ্ছে 45 সেন্টিমিটার। আর বের করতে হচ্ছে অপর কর্ণ মানে d2 বের করতে বলছে, আর এরিয়া বের করতে বলছে। তাহলে এই যে তিনটা, দেখেন এই তিনটা রাশির মধ্যে একটা সূত্র আছে না, d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a স্কোয়ার। এইটা ব্যবহার করে আমি কিন্তু বর্গ করা শিখাইছি আপনাদেরকে। এইটা ব্যবহার করে d2 এর মান বের করে ফেলবেন। d2 এর মান বের করার পরে তারপরে ক্ষেত্রফল তো হাফ ইন্টু d1 d2, d1 এর মান দেওয়াই ছিল আর d2 আপনি বের করছেন। 45 না, d1 হচ্ছে 54, সরি d1 হচ্ছে 54, d1 হচ্ছে 54। পারবেন এটা? আশা করি পারবেন, পারা উচিত। নেক্সট, রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার এবং এর ক্ষেত্রফল 24 স্কয়ার সেন্টিমিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত? দেখেন কি দেওয়া আছে, একটি কর্ণের দৈর্ঘ্য, তার মানে এটা হচ্ছে d1, এটা হচ্ছে d1, ওকে, এবং এর ক্ষেত্রফল 24, তার মানে এটা হচ্ছে এরিয়া। বলছে এর বাহুর দৈর্ঘ্য কত? দেখেন বুঝেন কিন্তু, বাহুর দৈর্ঘ্য মানে এ চাইছে, আগে বুঝতে হবে কি চাইছে। তাহলে এ বাহুর দৈর্ঘ্য এ কোথায় আছে, কোন সূত্রের মধ্যে এ আছে? আমরা জানি যে d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4a স্কয়ার, এই সূত্রের মধ্যে এ আছে। তার মানে আমাকে যদি কোনোভাবে এ বের করতে হয় তাহলে আমাকে d1 লাগবে, d2 লাগবে। তার মধ্যে d1 এর মান দেওয়া আছে কিন্তু d2 এর মান দেওয়া নাই। তার মানে আমাকে যদি এ বের করতে হয় আগে আমাকে d2 বের করতে হবে, আর এই d2 বের করার জন্য এরিয়ার মানটা দেওয়া আছে। তার মানে এরিয়ার মানকে ব্যবহার করে d2 বের করব, সেই d2 এখানে বসাই দিলেই আমাদের চলে আসবে হচ্ছে বাহুর দৈর্ঘ্য। ক্লিয়ার? তাহলে এখন কি দেওয়া আছে এখানে? এরিয়া। এরিয়া ইকুয়াল টু কি জানি আমরা? এরিয়া ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু d1 ইন্টু d2। এই এরিয়ার মান দেওয়া আছে 24, তাহলে এটা এরিয়ার পরিবর্তে বসাবো 24 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু d1 এর মান হচ্ছে 6 আর d2 আমাদের বের করতে হবে, বুঝছেন? এটা দিয়ে 3 বার যাবে, তাহলে 24 ইজ ইকুয়াল টু 3d2। এই 3 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, এই পাশে হচ্ছে ভাগ হয়ে d2 ইকুয়াল টু 3 আসছে 24, তাহলে d2 এর মান হচ্ছে 8। এইবার এই d2 এর মান এখানে বসাবো, তাহলে d1 এর মান ছিল হচ্ছে 6, তাহলে এটা হচ্ছে 6 স্কয়ার প্লাস d2 এর মান 8 বের হয়েছে, তাহলে 8 স্কয়ার ইজ ইকুয়াল টু 4a স্কয়ার। 6 স্কয়ার 36, 8 স্কয়ার 64 ইজ ইকুয়াল টু 4a স্কয়ার। এটা হচ্ছে 100 ইজ ইকুয়াল টু 4a স্কয়ার। এই 4 দিয়ে এই পাশে যদি ভাগ করি, দেখেন এই পাশে আছে 100,
4 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, ইজ ইকুয়াল টু a স্কয়ার। 4 25 100, তার মানে a স্কয়ার ইকুয়াল টু 25। তাহলে a স্কয়ার যদি 25 হয় তাহলে a ইকুয়াল টু √25, আর √25 মানে 5। দ্যাট মিন্স বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। এ নাম্বার অপশন আমাদের উত্তর, বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। ক্লিয়ার বিষয়টা? বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। ওকে, আচ্ছা এখন আমরা এটা দেখি সেই অনুপাত দিয়ে করা যায় কিনা। অনুপাত দিয়ে এই যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কিন্তু কাজ করতে হবে, এই ত্রিভুজটা নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, তার মধ্যে একটা কর্ণের দৈর্ঘ্য 6 দেওয়া আছে, আমরা ধরলাম এই কর্ণটার দৈর্ঘ্য 6। এই পুরোটা যদি 6 হয় তাহলে এখান থেকে এইটুক হবে 3, এইটুক হবে 3। এখন আমাকে অপর কর্ণের দৈর্ঘ্য যদি বের করতে চাই তাহলে এই সমকোণী ত্রিভুজটার অনুপাত কোন অনুপাতে পড়ছে? 3:4:5। এই যে একটা বাহু 3, একটা বাহু 3। তো এই বাহু যদি 3 হয় তাহলে এই বাহু হবে 4, আর এই অতিভুজের মান হবে 5। তার মানে 3 4 5 মিলে গেছে। এই যে অতিভুজের মান 5, ওর অতিভুজ মানেই হচ্ছে বাহু। ক্লিয়ার? আমার কথা কি বুঝছেন? এবার যদি আপনি মনে করেন যে এই অনুপাত হবে কিনা তার সিওরিটি কি, আপনি ক্ষেত্রফল বের করেন। ক্ষেত্রফল বের করে এটা যদি 4 হয় তাহলে এইটুকু 4 হবে। তাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এই কর্ণটা হচ্ছে 4 আর 4 8, ইন্টু এই কর্ণটা হচ্ছে 3 3 6, এটা দিয়ে এটা যাবে 4 বার 4 6 24। তার মানে ক্ষেত্রফল 24, অঙ্কেও বলা আছে ক্ষেত্রফল 24। তার মানে আসলে এই অনুপাতটাই এই ত্রিভুজের জন্য কাজ করছে। বুঝছেন? নেক্সট, একটি রম্বসের একটি কর্ণ 10 মিটার। একটি রম্বসের একটি কর্ণ 10 মিটার এবং ক্ষেত্রফল 112 স্কয়ার মিটার হলে অপর কর্ণ এবং পরিসীমা নির্ণয় করুন। কি কি চাইছে? অপর কর্ণ এবং পরিসীমা। আচ্ছা, তাহলে দেখেন একটি কর্ণ 10, তার মানে এটা হচ্ছে d1 = 10 এবং ক্ষেত্রফল 120, এরিয়া 120। অপর কর্ণ চাইছে মানে d2 চাইছে, আর এরিয়া দেওয়া আছে। আগে বুঝতে হবে আমি কোন সূত্র ব্যবহার করব। যেহেতু এরিয়া দেওয়া আছে আর একটা কর্ণ দেওয়া আছে, তাহলে এখান থেকে এই এরিয়ার সূত্র থেকে আর একটা কর্ণ বের হয়ে যাবে। কারণ এরিয়া ইকুয়াল টু আমরা কি জানি? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে d1 × d2। এই এরিয়ার মান দিয়ে আছে 120 ইজ ইকুয়াল টু হাফ ইন্টু d1 এর মান 10, এই যে, আর d2 বের করব। যেহেতু এরিয়া দেওয়া আছে একটা কর্ণ দেওয়া আছে, তাহলে এই সূত্র থেকে আর একটা কর্ণ বের হয়ে যাবে। তাহলে এটা দিয়ে এটা যাবে 5 বার। ঠিক আছে? তাহলে 120 ইজ ইকুয়াল টু 5d2। d2 বের করতে এই 5 এর পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে। তাহলে 120 ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু d2। 5 দিয়ে 12 এর মধ্যে যাবে 2 বার, তাহলে 5 দ্বিগুণী কত? 10। তাহলে থাকলো 2, 2 এর পরে 0 মানে 20, 4 5 20, 24। তার মানে d2 = 24। তার মানে অপর কর্ণ 24। তাহলে অপর কর্ণ পেয়ে গেছেন। এখন ক্ষেত্রফল তো ব্যাপার না, কারণ আর একটা কর্ণ দেওয়া ছিল। তাহলে ক্ষেত্রফল তো বের করছেই। এবার চাইছে কি? পরিসীমা। পরিসীমা তাকান, যেহেতু পরিসীমা চাইছে তাহলে পরিসীমা মানে তো 4a। এদিকে তাকান, পরিসীমা ইকুয়াল টু কি? 4a। তাহলে পরিসীমা বের করতে গেলে a লাগবে, a মানে রম্বসের বাহুর দৈর্ঘ্য লাগবে। সেই বাহুর দৈর্ঘ্য বের করতে হবে কোন সূত্র থেকে? ওই যে d1² + d2² = 4a²। কারণ d1 এর মান অঙ্কে দেওয়া ছিল, d2 এর মান আমরা বের করছি। এবার আমাদের ইউজ করতে হবে d1² + d2² = 4a²। ওকে, আচ্ছা এখন দেখেন এই d1 এর মান কত? d1 এর মান হচ্ছে 10 স্কয়ার, d2 এর মান 24, তাহলে 24 স্কয়ার, এই যে d2 বের করছি, ইজ ইকুয়াল টু 4a²। এ বের করব। 10 স্কয়ার 100, 24 স্কয়ার হচ্ছে 576, 4a²। তাই এটা হচ্ছে 676 ইজ ইকুয়াল টু 4a²। এই 4 এই পাশে ভাগ হবে, 676 কে 4 দিয়ে ভাগ ইজ ইকুয়াল টু a²। দেখেন এই 4 দিয়ে 67 এর মধ্যে যাবে, 4 16 তে 64, থাকলো 3, 3 এর পরে 6 মানে 36, 4 9 36 মানে 169। দ্যাট মিন্স a² ইজ ইকুয়াল টু 169। তাহলে a ইকুয়াল টু √169 মানে 13। তাহলে a ইজ ইকুয়াল টু 13, এর মান 13। তাহলে অতএব পরিসীমা কত? অতএব পরিসীমা ইজ ইকুয়াল টু 4a ইজ ইকুয়াল টু 4a। তাহলে 4 ইন্টু এর মান 13, তাহলে 13 কে 4 দিয়ে গুণ করলে 4 13 তে 52। তার মানে পরিসীমা হচ্ছে 52 আর একটা হচ্ছে এই যে পরিসীমা 52, এই যে পরিসীমা 52 আর একটা হচ্ছে 24। তাহলে বি নাম্বার অপশন আমাদের উত্তর, বি নাম্বার অপশন। ক্লিয়ার? বোঝা গেছে?
হ্যাঁ, এখন এটা কি বিকল্প মেথডে করা যাবে না চিত্র আঁকায়? অবশ্যই চিত্র আঁকায় করা যাবে, চিত্র আঁকায় করা যাবে অবশ্যই। দেখেন কিভাবে চিত্র আঁকায় করা যায়। তাহলে আমি একটা চিত্র আঁকাচ্ছি, এই যে এখন একটা কর্ণের দৈর্ঘ্য 10, একটা কর্ণ 10, আবার বলছি একটা কর্ণ 10, তার মানে পুরোটা 10, এই পুরোটা যদি 10 হয় তাহলে এর অর্ধেক হলো 5, মানে এইটুকু হচ্ছে 5, এইটুকু হচ্ছে 5, ক্ষেত্রফল 120। এখন আবার টার্গেট হচ্ছে ভাইয়া এই একটা বাহুর মান দেওয়া আছে কেবল, অতিভুজ কিন্তু দেওয়া নেই। এবার এই একটা বাহুর সাহায্যে এই বাকি দুইটা বাহু আমাকে বের করে ফেলতে হবে, দেখতে হবে বাকি দুইটা কে কে। এখন আমি জানি এই সমকোণী, এটা তো সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ না, এই সমকোণী ত্রিভুজের 3 বাহুর অনুপাত হয় 3:4:5 হতে পারে, বা 5:12:13 হতে পারে, বা 8:15:17 হতে পারে। এখন এক বাহুর মান 5 দেওয়া আছে, কিন্তু এটা কিন্তু অতিভুজ না, সুতরাং এই এলাকা দেখে লাভ নাই, এই এলাকার মান তো এগুলো তো অতিভুজ, তার মানে এই মানের সাথে এটা ম্যাচ করে লাভ নাই, অন্য বাহুর সাথে ম্যাচ করাতে হবে। তাই আমি দেখতে পাচ্ছি এই 5 এখানে আছে, তার মানে এই অনুপাত হতে পারে, আমি দেখি। তাহলে এইটুকু যদি 5 হয় তাহলে এই পরেরটা 12, মানে এইটুকু হচ্ছে 12, আর এটা হচ্ছে 13। এখন মিলাই দেখতে হবে যে আসলে এই অনুপাতটাকে সাপোর্ট করতেছে কিনা, এটাও মিলাই দেখতে হবে। এইটুকু 12 হলে এই পাশেরটুকু 12, তাহলে এই পুরো কর্ণটা 24, এই পুরো কর্ণটা 10, এই দুই কর্ণের দৈর্ঘ্যের সাহায্যে ক্ষেত্রফল বের করে দেখতে হবে যে আসলেই ক্ষেত্রফল 120 কিনা। যদি সত্যি ক্ষেত্রফল 120 হয় তাহলে বুঝতে হবে হ্যাঁ এই অনুপাত, না হলেও ভিন্ন কিছু। এরকম ঘটনা কিন্তু ঘটতেই পারে, অস্বাভাবিক কিছু না, কিন্তু সাধারণত এই ধরনের প্রশ্ন আসেনি, এ মিলে গেছে। তাহলে হাফ ইন্টু একটা কর্ণ হচ্ছে 12-12-24, আর একটা কর্ণ হচ্ছে 5-5-10, এটা দিয়ে এটা যাবে 12 বার, এই 12 আর 10 গুণ করলে 120, এই যে ক্ষেত্রফল 120 মিলে গেছে। সুতরাং আসলে এই অনুপাত 5:12:13। তাহলে অপর কর্ণ 12 আর 12-24, আর এক বাহু যেহেতু 13, এই যে এটা এক বাহু 13, তাহলে 4 বাহু কত হবে? 4 গুণ 13, 4-13 52। চিত্র আঁকায় খুবই সহজ, খুবই সহজে করে ফেলা যাবে। বোঝা যাচ্ছে বিষয়টা? বিষয়টা কি বোঝা যাচ্ছে? কঠিন? কঠিন? এই মেথড ইজি তো অবশ্যই, এই মেথড তো এমসিকিউ এর জন্য খুবই ইজি। হ্যাঁ, এমসিকিউ এর জন্য খুবই ইজি। একটি রম্বসের এক বাহুর দৈর্ঘ্য 20, এক বাহুর দৈর্ঘ্য 20 এবং কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 24, একটি কর্ণের দৈর্ঘ্য 24 হলে ওই রম্বসের ক্ষেত্রফল কত? দেখেন একটি রম্বসের এক বাহুর দৈর্ঘ্য 20, তাহলে আমরা এক বাহুর দৈর্ঘ্য মানে এ, এক বাহুর দৈর্ঘ্য মানে এ, এবং একটি কর্ণের দৈর্ঘ্য মানে d1 ইজ ইকুয়াল টু 24। বলছে ক্ষেত্রফল কত, এরিয়া কত। এখন এরিয়া বের করতে গেলে এরিয়ার সূত্র কি? এরিয়া হচ্ছে হাফ ইন্টু d1 ইন্টু d2। তার মানে আপনাকে যদি ক্ষেত্রফল বের করতে হয় তাহলে d1 লাগবে, d2 লাগবে, বাট কোশ্চেনে d1 আছে কিন্তু d2 দেওয়া নাই। তার মানে আপনার প্রথম কাজ হচ্ছে d2 বের করা। শোনেন, একটা অঙ্ক করবেন, আপনি ক্ষেত্রফল বের করতে বলছেন, তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে কি কি লাগে? d1 d2 লাগে। আমি দেখছি যে d1 আছে, d2 নেই, তার মানে d1 d2 বের করার কোনো না কোনো উপায় দেওয়া আছে, সেই d2 বের করতে আবার এই দুইটার সাহায্যে। হ্যাঁ, তাহলে আমরা কি জানি? আমাদের একটা সূত্র আছে d1 স্কয়ার প্লাস d2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4a স্কয়ার। এই d1 এর মান হচ্ছে 24, তাহলে এটা হচ্ছে 24 স্কয়ার, প্লাস d2 বের করবো, তাহলে এটা রেখে দেন, তাহলে d2 স্কয়ার ইকুয়াল টু 4a স্কয়ার, এই মানে কত? 20 স্কয়ার। 24 স্কয়ার 576, প্লাস d2 স্কয়ার বের করব, এটা হচ্ছে 4 ইন্টু 20 স্কয়ার হচ্ছে 400, তাহলে 576 প্লাস d2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4 4 16 আর 2টা 0 1600, তাহলে d2 স্কয়ার ইকুয়াল টু এই হলো 1600, এই 576 এই পাশে যোগ আছে, এই পাশে যা বিয়োগ হবে, তাহলে d2 স্কয়ার ইকুয়াল টু দেখেন 6 থেকে 10, 10 থেকে 6 গেলে 4 4 4, হাতে 1 8 2, হাতে 1 6 6 0 হয়ে গেল 1024। তা d2 স্কয়ার যদি 1024 হয় তাহলে d2 ইকুয়াল টু রুট 1024,
আর রুট 1024 মানে হচ্ছে 32, মানে আছে 1024 এর বর্গমূল 32, তার মানে ডি টুর মান হচ্ছে 32। অতএব এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু d1 ইন্টু d2। তাহলে হাফ ইন্টু d1 এর মান কত? d1 এর মান দেওয়া ছিল হচ্ছে 20, আর d2 এর মান আমরা বের করছি হচ্ছে কত? 32। ওকে, এই 2 দিয়ে এইটা যাবে 10 বার, 10 আর 32 গুণ করলে 320, তাহলে আমাদের উত্তর হচ্ছে 320। আচ্ছা, অপশনে ভুল হয়েছে কোথায়? ভুল হয়েছে কোথায় বলেন তো? ভুলটা হয়েছে কোথায়? ক্যালকুলেশনে কোথায় ভুল হয়েছে? d2 32, 70 নাম্বার না? ভুল কোন জায়গা? ও আচ্ছা, d1 এর মান হচ্ছে 20, আমি 24, আমি এখানে d1 এর মান 20 বসাইছি, মানে বাহুর দৈর্ঘ্য বসাই দিয়েছি, ভুল এই জায়গা হয়েছে। সরি, সব ঠিক আছে। তাহলে হাফ ইন্টু d1 এর মান হচ্ছে 24 আর d2 এর মান হচ্ছে 32, আমরা বের করছি। এই 2 দিয়ে 12, 24 হয়ে যাচ্ছে 12 বার, তাহলে 12 ইন্টু 32, 12 নামটা তো আমরা সবাই পারি। তাহলে 32 কে আমার কত দিয়ে গুণ? 12 দিয়ে গুণ। তাহলে 12 দুগুণ 24 এর 4, হাতে কত? 2, 3 বাতে 36 আর 2 38, 384, উত্তর 384। এই অঙ্কে 70 নম্বর অঙ্কে অপশনে উত্তর নাই। হ্যাঁ, উত্তর হচ্ছে 384। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা তো উত্তর নাই, 384 উত্তর হবে। হ্যাঁ, 384 উত্তর হবে, উত্তর নাই এই অঙ্কে অপশনে উত্তর নাই। হ্যাঁ, ওকে। ও, এটাও কিন্তু করা যাবে। এটাও কিন্তু আপনি ওই যে চিত্র এঁকে করতে পারবেন। চিত্র এঁকে সহজেই করা যায়। দেখেন চিত্র এঁকে কিভাবে সহজে করা যায়। তাহলে আমি একটা চিত্র আঁকাচ্ছি রম্বসের। বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 20, তার মানে এটা হলো 20, আর একটা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 24, একটা কর্ণ 24, আমি ধরলাম এই কর্ণটা হচ্ছে 24। তাহলে এটা যদি 24 হয়, তাহলে এইটুক 12, তাহলে এইটুক 12। এখন আমাকে এই আর একটা কর্ণ যদি বের করতে হয়, মানে ক্ষেত্রফল বের করতে হলে তো আর একটা কর্ণ লাগবে। তাহলে এই কর্ণ যদি আমি আগে বের করতে চাই, তাহলে আমার টার্গেট হচ্ছে এই সমকোণী ত্রিভুজের 3 বাহু বের করে ফেলা। তার মধ্যে এক বাহু 12, এক বাহু 20। এটা কোন অনুপাতে পড়ছে? 3:4:5, 5:12:13, 8:15:17। এই 3 অনুপাতের মধ্যেই তো কোনো একটা। যেহেতু এখানে অতিভুজের মান 20 দিয়ে আছে, আমি এই অতিভুজকে টার্গেট করব। তাহলে অতিভুজের এখানে কোনো 20 নাই। দেখেন, তার মানে এই 20 সরাসরি এই অতিভুজের সাথে ম্যাচ করছে না। তাহলে আমাকে দেখতে হবে যে এই 20 কার গুণিতক? 17 গুণিতক কিন্তু 20 হয় না, 13 হয় না। এই 5 এর গুণিতক হচ্ছে 20। কত গুণিতক? 4 গুণিতক, কারণ 5 কে 4 দিয়ে গুণ করলে এটা পাওয়া যায়। দ্যাট মিনস এই পুরো অনুপাতকে 4 দিয়ে গুণ করে এই বাহুগুলো পাওয়া যাবে। তাহলে 4 দিয়ে 3 কে গুণ করলে 12, এই যে অলরেডি 12 দেওয়া আছে। 4 দিয়ে এটাকে গুণ করলে 16, মানে এই বাহুটা 16, আর 4 দিয়ে 5 কে গুণ করলে 20, তাহলে 16, 12, 20, বুঝছেন? তাহলে এইটুক 16 হলে এরপর একটুকু 16, তার মানে এই পুরো কর্ণ হচ্ছে 16, 16, 32, তার মানে d2 মান হচ্ছে 32। এবার কি হচ্ছে? এইভাবে কর্ণ বের করে ক্ষেত্রফল বের করা যাবে। ক্লিয়ার বিষয়টা? ওকে, এবার নেক্সট প্রশ্নে দেখি কি আছে। আচ্ছা, দেখেন একটু ট্রিকি। একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6.5, একটি বাহুর দৈর্ঘ্য মানে এটা হচ্ছে এ, এবং উহার উচ্চতা, এবার রম্বসের উচ্চতা h দেওয়া আছে। যদি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য 26 হয়, তবে অপর কর্ণের দৈর্ঘ্য কত? তবে বোঝেন, এবার তাকান, দেওয়া আছে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য a = 6.5, হ্যাঁ, আর দেওয়া আছে একটি উচ্চতা h দেওয়া আছে 10, একটি কর্ণের দৈর্ঘ্য মানে d1 দেওয়া আছে 26, আর d2 আমাকে বের করতে হবে। তাকান, d2 যদি বের করতে চান, তাকান এদিকে। এখন d2 বের করতে গেলে, আচ্ছা, এই d1 এর মান দেওয়া আছে, এর মান d1 এর মান আর d2 মান, এটা দিয়ে করা যাবে, এটা দিয়ে করা যাবে। তার মানে d1 স্কয়ার ইজ ইকুয়াল প্লাস d2 স্কয়ার ইজ ইকুয়াল টু 4a স্কয়ার। এই সূত্র দিয়ে এই অঙ্কটা করা যাবে, অবশ্যই করা যাবে, করে দেখবেন। কিন্তু এই সূত্র দিয়ে করার চেয়ে আরো সহজে করা যায়। কিভাবে? যেহেতু রম্বসের ক্ষেত্রফল কি হাফ ইন্টু d1 ইন্টু d2, এই তো। আবার রম্বসের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা।
এটাও কিন্তু রম্বসের ক্ষেত্রফল, যেহেতু এই কোশ্চেনে ভূমি উচ্চতা দেওয়া আছে। তাহলে হাফ ইন্টু D1 এর মান হচ্ছে 26 আর D2 এর মান বের করব, আর ভূমি মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য 6.5 আর উচ্চতা মানে 10। বুঝছেন কিনা বলেন? দেখছেন, এইভাবেও করা যাবে। মানে সবসময় যে আপনাকে ওই মেথডেই হাঁটতে হবে অঙ্কটা এইভাবে ইজি, কারণ এইভাবে করলে স্কোয়ারগুলো এই যে বড় বড় সংখ্যা স্কোয়ারগুলো কঠিন হবে। এটা দিয়ে এটা 13 বার যাবে, তাই 13D2 = 6.5 ইন্টু 10, এই 13 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, তাহলে D2 = 6.5 ইন্টু 10 ডিভাইডেড বাই 13। এই পয়েন্ট তুলে দেন, এই পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর একটা শূন্য, এই 10 কাটা, এই 13 দিয়ে 65 5 বার যাবে মানে 5, তাহলে অপর কর্ণ হচ্ছে 5 সেন্টিমিটার। ক্লিয়ার কিনা বলেন? আপনারা কি কোশ্চেনটা বুঝছেন? এটা সলিউশনটা বুঝছেন? প্লিজ একটু এইভাবে করলেও হবে, আপনি করে দেখবেন D1 এর মান আপনি 26 বসাবেন, A এর মান আপনি 6.5 বসাবেন, D2 বের করবেন, করে দেখবেন। এটা বোঝা গেল কি? প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করেন তো। শোনেন, এটাও ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলের সূত্র, ক্ষেত্রফল তো সমানই হবে, ক্ষেত্রফল তো এভাবে ক্ষেত্রফল বের করলে যা হবে এইভাবে তাই হবে। যেহেতু এই প্রশ্নে ভূমি উচ্চতা দেওয়া আছে তাই আমরা এভাবে করছি, অঙ্কটা সহজ হয়েছে। ওকে, তাহলে আমরা আজকের মতো এখানেই সমাপ্ত করব। হ্যাঁ, আমি আপনাদেরকে এই সপ্তাহে মানে ক্লাস বেশি নিতে চাইছিলাম, কিন্তু আমার ইমার্জেন্সি একটু এক জায়গায় যাইতে হবে কালকে। হ্যাঁ, খুবই ইমার্জেন্সি যাইতে হবে, মানে এটা ক্যান্সেল করার মতো সুযোগ হচ্ছে না। তো কালকেও আমি ক্লাস নিতে চাইছিলাম, কিন্তু কালকে আমি ক্লাসটা নিতে পারছি না দুঃখের বিষয়। আমি পরশুদিন সকালে চলে আসবো ইনশাআল্লাহ, এসে তারপরে ক্লাস নিব, ঠিক আছে? তো কিছু মনে করবেন না। রম্বস শেষ হয়ে গেল, রম্বসের 3টা অঙ্ক আছে, এই রম্বসের 3টা অঙ্ক সামনে ক্লাসে করায় আমরা বর্গ শুরু করব। রম্বস আর বর্গ শেষ হলে তারপর আয়ত। হ্যাঁ, এই চতুর্ভুজ খুব দ্রুত শেষ হবে। 10টা ক্লাস বলছি না, 10টা লাগবেন না, 7-8টা ক্লাস নিলে, বড় বড় ক্লাস নিব তো 1 ঘন্টা 50 মিনিট 2 ঘন্টা করে, মোটামুটি 7-8টা ক্লাস নিলে শেষ হয়ে যাবে। আর 10টা যদি লাগলো সমস্যা কি? আর কোনো কোশ্চেন আছে? প্লিজ, কোনো প্রশ্ন আছে আজকের ক্লাস সম্পর্কে? কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন প্লিজ। ক্লাস শনিবারে হবে, এখন থেকে শুক্রবারেও আমি নেওয়ার ট্রাই করব, কিন্তু কালকে এক জায়গায় যাইতে হচ্ছে ইমার্জেন্সি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কোনো প্রশ্ন নাই, বোঝা যাচ্ছে। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।